এই আরিয়ানের মা তোমার ছেলের বউ বরণ করে বাড়ির ভেতরে আনো। আপা, আপনার পছন্দর বউ আপনি বরণ করেন, আমি এসবের মাঝে নেই। এ মেয়ে আমার পছন্দ করা বউ না, বিপদের হাত থেকে সম্মান বাঁচাতে তোমার ছেলের বিয়ে করেছে। অনু তাদের দুজনের বরণ করা নিয়ে ঠেলাঠেলি দেখে খুব মজা পাচ্ছে। প্লিজ কেউ তো তাড়াতাড়ি বরণ করো। ও ফুপুমা, আপনি ভালোবেসে বরণ করুন না। আমার দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে তো। অনু প্লিজ চুপ করো, নতুন বউ এত কথা বলে না। আপনার মা অথবা ফুপি তো বরণ করছে না, আমি কিন্তু ভিতরে চলে গেলাম। বলে ভেতরে যাবে তখন আরিয়ান অনুর হাত ধরে রাখে। আরিয়ানের মা অনুকে মিষ্টি মুখ করিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসে। আরিয়ান আর অনুকে পাশে বসিয়ে সবাই মিষ্টি খাওয়াতে শুরু করে। অনু আরিয়ানকে বলে, আমি মিষ্টি খেতে পারি না, প্লিজ আমাকে বাঁচান। আরিয়ান আয়াতকে ডেকে কানে কানে কি যেন একটা কথা বলে। তারপর আয়াত একটা বাটিতে করে লবণ নিয়ে এসে বলে, ভাবি আপনার সলিউশন। অনু বাটিতে লবণ দেখে বলে, এর শোধ আমি পরে নিব, ডোন্ট ওয়ারি গাইস। সব নিয়ম কানুন শেষে অনুকে বাসর ঘরে রেখে আসে। অনুকে সবাই বাসর ঘরে বিছানার মাঝে বসিয়ে রেখে চলে যায়। অনু তাদের হাসি মুখে বিদায় করে অনু ভাবছে, আরিয়ান এমন হঠাৎ করে আমাকে বিয়ে করে ঠিক কাজ করে নাই। আমার সাথে বিয়ে করা আর বাসর করার শখ মিটিয়ে দিব। এদিকে আরিয়ান ভাবছে, হুট করে তো বিয়ে করে নিয়েছি, কিন্তু এখন কি হবে আমাদের ভবিষ্যৎ? আমার অতীত আবার চলে আসবে না তো সামনে? তখন কি করব আমি? আরিয়ানের ভাবনার মাঝে হঠাৎ করে পাকা আমের মতো আয়াত টপকে পড়ে। বিগ ব্রাদার, ডোন্ট ওয়ারি, আমরা তো আছি তোমার জন্য। এত শত চিন্তা বাদ দিয়ে নিজের ফার্স্ট নাইট পালন করতে যাও। অনু যে মেয়ে, আমার বাসর ঘরকে আমার কালো রাত্রি বানিয়ে ছাড়বে। আমি যেতে পারবো না। ছি ছি ছি, তুমি আরিয়ান চৌধুরী হয়ে এমন কথা বলছো? তোমার মুখে এমন কথা মানায় না। সুন্দরী নারী চাকুর থেকে বেশি ধারালো হয়। আগে বিয়ে কর, তারপর বুঝবি। যাকে করব ভেবেছিলাম সে তো আর কপালে নাই। কপালে নেই মানে কি? আয়াত কিছু না বলে আরিয়ানকে ঠেলতে ঠেলতে ও রুমে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে চলে যায়। এদিকে অনু দরজার সোজা দাঁড়িয়েছিল, তাই আরিয়ান এভাবে ছুটে এসে অনুর গায়ের উপরে পড়ে। অনু নিচে, আরিয়ান উপরে। আরিয়ান অবাক হয়ে অনুকে দেখছে। কই, আগেও তো অনুকে দেখেছি, কখনো এতটা আকর্ষণ কাজ করে নাই। আজ হঠাৎ কি হলো? অনু আরিয়ানকে কখন থেকে ধাক্কা দিচ্ছে যাতে ওর উপর থেকে বজ্জাত ওঠে, কিন্তু আরিয়ানের কোনো হুঁশ নাই। অনু জোর করে আরিয়ানকে চিমটি দেয়, তাতে আরিয়ান উহ বলে হুঁশ ফিরে পেয়ে বলে, কি হয়েছে তোমার? কেউ এভাবে চিমটি দেয়? না, চিমটি দিব না, কিস করবো, আসেন। আরিয়ান নিজের মুখটা আরো কাছে নিয়ে বলে, শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি দিয়ে দাও। কিসের কি? ওই যে আমাকে কিস করবা। ওরে বজ্জাত বেটা, তোর শখ তো কম না, আমার উপর থেকে আগে ওঠেন বলছি। আরিয়ান এবার খেয়াল করে দেখে সে অনুর গায়ের উপর তাড়াতাড়ি করে উঠে সরে গিয়ে বলে, সরি, আসলে আয়াত এমনভাবে ধাক্কা দিয়ে দিল যে বুঝতে পারিনি। অনু উঠে দাঁড়িয়ে বলে, ওরে আমার কোমরে, ওই ধাক্কা খেয়ে পড়ার জন্য আমাকেই পাইছেন। আহারে, আমার মিষ্টি বউটা রাগ করে না। আসো, আজ আমাদের বাসরাত, ঝগড়া না করি, কি বলো? অনু আরিয়ানের পাঞ্জাবির কলার ধরে বলে, এই বিয়ে কি ছেলে খেলা যে সম্মান বাঁচাতে করে নিলাম? আমি আপনাকে আগেই বলেছি আমি রাজকে ভালোবাসি, তারপরও কিভাবে আমাকে বিয়ে করতে পারছেন? আমার ক্রাশ রাজ, আমি তাকে ছাড়া অন্য কারোর কথা কোনোদিনও স্বপ্নেও ভাবি নাই, এমনকি আপনাকে নিও না। তাহলে এটা জানার পরও কিভাবে বিয়ে করেছেন আমাকে? আরিয়ান রাজ নামটা শুনে রেগে অনুকে নিজের থেকে ছাড়িয়ে বলে, এত রাজ রাজ করার কি আছে? কোথায় সে যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে? তার জন্য আমি নিজেকে অন্যের কাছে বন্ধ। আবার কি কোনো ভালো লাগা বা ভালোবাসা থাকতে পারে না? নাকি আমি মানুষ না? অনু আরিয়ানের কোনো কথা বোঝে না, বলে, কি বলছেন এসব উল্টাপাল্টা? আমি কবে আপনার জীবন নষ্ট করেছি? আপনি না, অন্য কারো জন্য আজ আমি এমন একটা আমি। অনু মানে কি বলতে চাইছেন? চিন্তা করবেন না, আপনাকে জোর করে বিয়ে করেছি তার মানে এটা নয় যে আপনার সাথে সংসার করব। আপনাকে আমি কিছুদিন পর মুক্ত করে দিয়ে দেব, তখন চলে যাবেন আপনার রাজের কাছে।
ও মুক্তি যখন দেবেন তাহলে বিয়ের কি দরকার ছিল? বিয়েটা শুধু মানুষ দেখানো, সম্পর্ক করার জন্য নয়। সো যে কয়দিন আছেন যা খুশি তাই করতে পারেন, কোনো বাধা দিব না। শুধু আমার পরিবারকে কষ্ট দেবেন না। আচ্ছা, সমস্যা নেই। আমিও মুক্তি পেলে চলে যাব রাজের কাছে। করবো না সংসার আপনার সাথে। আপনিও বড় হতে আসবেন না। আমার বয়ে গেছে আপনার বর হতে। বিছানা থেকে বালিশ নিয়ে সোজা সোফা সেটে গিয়ে শুয়ে পড়ে। অনুও আর কিছু না বলে ওইভাবে বিছানাতে শুয়ে পড়ে। শুয়ে ভাবে, যাক, ভালোই হবে। এই সম্পর্ক থেকে বেরিয়ে আমি প্রথমে আমার রাজকে খুঁজে বাহির করব। তারপর তার সাথে সুখে সংসার করব। এতদিন এ বাড়ির মানুষদের জীবন তেজপাতা করে ছেড়ে দিব। আমাকে বাড়ির বউ করার মজা আরিয়ান স্যারকে হাড়ে হাড়ে বোঝাবো। ওইদিকে আরিয়ান ভাবছে, আমার অতীত আমার পিছু ছাড়ছে না। এই জীবনে মনে হয় আর সুখ খুঁজে পাবো না। যে সম্পর্ক আঁকড়ে ধরে বাঁচতে চাই, সে সম্পর্ক আমাকে বোঝা মনে করে। এসব ভাবতে ভাবতে দুজন ঘুমিয়ে যায়। এক রুমে দুজন মানুষ। আজ যদি মাঝে রাজ না থাকতো তাহলে হয়তো অনু আরিয়ান পাশাপাশি দুজনের হাত ধরে হলেও ঘুমাইতো। কিন্তু সুখ কি সবার সইবে? সকালে অনু ঘুম থেকে আরিয়ানের আগে ওঠে, শুরু করে আরিয়ানকে জ্বালাইতে। অনু সকালে ঘুম থেকে উঠে আরিয়ানকে জ্বালাতন করতে শুরু করে। আরিয়ান মনের সুখে ঘুমিয়েছিল, তখন অনু উঠে গিয়ে আরিয়ানকে জোরে জোরে ডাকতে থাকে। আরিয়ান আড়ামোড়া ভেঙে বলে, কি হয়েছে? এত সকালে এভাবে ডিস্টার্ব করার কি আছে, বুঝি না তো। আজব, কাল জোর করে বিয়ে করে সকালে বউয়ের কথা ভুলে গেলেন মশাই। আরিয়ান এবার উঠে বসে বলে, বলো তোমার কি দরকার? সেই কাল থেকে তো এই একই ড্রেস পরে বসে আছি। আর কত সময় এক ড্রেসে থাকবো? আপনার বাড়িতে তো আমার কোনো ড্রেস নাই যে তা পরবো। আরিয়ান কিছু না বলে আলমারি খুলে একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বলে, ওই যে বাথরুম, এখন আসতে পারেন। এমনভাবে বলছেন যেন পারলে বাড়ি থেকে বাহির করে দেন। ইচ্ছে থাকলেও আমারটা করার উপায় নেই। অনু আর কথা না বাড়িয়ে প্যাকেট হাতে সোজা বাথরুমে চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করার সময় দেখে প্যাকেটের মাঝে একটা শাড়ি, তাও আবার গোলাপি রঙের। বেটা ফাজিল কি ভাবছে আমি শাড়ি পরতে পারবো না? তা কাছে গিয়ে শাড়ি পরবো আর সে আমাকে টাচ করতে পারবে? তার সে চিন্তা ভাবনাতে পানি ঢেলে দিব আমি। কারণ এখন মোবাইল থাকতে অন্য কারোর সাহায্য লাগে না। অনু রুমে এসে মোবাইলে ইউটিউবে শাড়ি পরে দেখে কোনো রকম শাড়ি পরে রেডি হয়ে রুম থেকে বাইরে চলে যায়। আরিয়ান উঠে এবার ফ্রেশ হতে বাথরুমে যায়। অনু নিচে নেমে আসে, এসে দেখে বাড়ির সব মহিলারা সকালের নাস্তা রেডি করতে ব্যস্ত। অনুকে নিচে দেখে আরিয়ানের মা তাড়াতাড়ি অনুকে তাদের কাছে ডেকে আনে। ও বৌমা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথে এখানে এসে বসো। আন্টি, আমি কি আপনাদের সাহায্য করতে পারি? নতুন মানুষ তুমি, তোমাকে কিছু করতে হবে না, আমরা করব, তুমি শুধু দেখবা। ও মেয়ে কোনো কাজ পারে না, কি যে করবে। খালি তো পারে অন্যের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে। অনু তখন মিষ্টি হাসি দিয়ে ফুপুর কাছে গিয়ে বলে, জানেন ফুপু, আমি না খুব ভালো করলার জুস বানাতে পারি। করলার জুস দিয়ে কি হবে শুনি? আসলে আমি তো একটা কথা খুব মানি, যেমন বিষে বিষক্ষয় হয়, যেমনি যাদের মুখে তিতা কথা থাকে তাদের করলা জুস খাওয়ালে মুখ দিয়ে মিষ্টি কথা বাইর হয়। অনুর মুখে এমন সুন্দর কথা শুনে আরিয়ানের মা তো সেই খুশি হয়। যাক, মেয়েটা উচিত জবাব দিতে জানে। এ মেয়ে আর যাই হোক খারাপ মনের মেয়ে না। বাড়ির বউ হয়ে আসতে না আসতেই আমার সাথে লাগতে এসো না, এর ফল খুব খারাপ হবে কিন্তু। আমি কি পারি বা না পারি সে সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আপনি যেমন ফুফু শাশুড়ি তেমন হয়েই থাকবেন, আমিও নম্র ভদ্র বাড়ির বউ হয়ে থাকবো। আপনি আমাকে একটু ভালোবাসা দিবেন, তার বদলে আমি এক বুক ভালোবাসা দিব, কিন্তু ভেজাল ভালোবাসা দিবেন না, তাহলে আমিও ভেজাল ভরায় রিপ্লাই দিব। এসব বলে রান্নাঘর থেকে বাইরে আসার সময় অনু শাড়ির সাথে পায়ে পেঁচিয়ে শাড়িটা খুলে যায়। অনু তাড়াতাড়ি নিজের শাড়িটা গুছিয়ে ধরে রাখে। এত বেশি কাজে পারদর্শী যে নিজের শাড়ি ঠিক করে রাখতে পারি না। সে এসছে আমাকে দিতে বড় বড় লেকচার। অনু শাড়ি হাতে বলে, দেখুন ফুফু শাশুড়ি, এটা শাড়ি নিজের শরীরের সাথে পরার জন্য, কোনো দড়ির সাথে ঘিরযুক্ত করা নাই যে খুলে যাবে না। আর শাড়ি পরে এত চলার অভ্যেস আমার নেই। আপনি মনে হয় বিয়ের আগের থেকে শাড়ি পরার প্রশিক্ষণ নিয়ে রাখছিলেন, যে আমার বিয়ে হলে তো শাড়ি পরতেই হবে, তাই আপনি পারদর্শী ছিলেন। আমি না, আমি শাড়ি পরতে পারদর্শী না।
বাড়ির সব আত্মীয় স্বজন অনুর কথা শুনে হাঁ হয়ে গেছে। কি বউ রে বাবা, এত কথা একসাথে শুনিয়ে দিতে পারছে, তাও বিয়ের পরের দিন সকালে। না চিনল আত্মীয় স্বজন। থাক বাবা, এ বউ থেকে দূরে থাকা ভালো। আরিয়ানের মা এসব দেখে পরিস্থিতি ঠিক করতে এসে অনুর হাত ধরে নিচে তাদের রুমে নিয়ে যায়। তার রুমে নিয়ে গিয়ে অনুকে তিনি খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। অনু তার শাশুড়ি মাকে ধন্যবাদ দিয়ে জড়িয়ে ধরে। পাগলি মেয়ে আমার, নিজের মাকে কি এইভাবে ধন্যবাদ দিতে আসে? আর কখনো কোনো কাজ না পারলে আমাকে ডাক দিবা, আমি সাহায্য করব। জি আন্টি, অবশ্যই আপনাকে বলবো। আরে পোকামি, নিজের মাকে কি কেউ আন্টি বলে? আমাকে তুমি আন্টি না মা বলে ডাকবে। জানো, আমার একটা ঠিক তোমার মতন চঞ্চল মেয়ের শখ ছিল, কিন্তু আমার তো 2 ছেলে, তাই মেয়ের শখ অপূর্ণ ছিল। তা আজ তোমাকে পেয়ে পুরা হয়ে গেছে। যা, কাল বিয়ে করে তো একটা ভালো মা পাইছি। আমার মা তো খালি বিয়ে বিয়ে করে আমার কান শেষ করে দিত। আপনি তো আর করবেন না। মেয়ে এখন আমার ছেলের বউ, আর ছেলের বউকে কি কেউ বিয়ে দেয়? পাগলি মেয়ে আমার। আচ্ছা, আপনি এত ভালো, আপনার ওই ননদ এত খারাপ কেন? জানো তো, পরিস্থিতি মানুষকে বদলে দেয়। তার সাথে এমন কিছু হয়েছে যে সে নিজেকে কঠোর করে নিয়েছে। আচ্ছা, ফুপু কি এখানে থাকে, শ্বশুরবাড়ি যায় না? যায় তো মাঝে মধ্যে। ওদের বাড়িতে কেউ নেই তো, তাই এখানে বেশি থাকে। তা মা ফুপুর কয় ছেলে মেয়ে? তারা সবাই কোথায় থাকে? আমার মনে হয় এখন আমাদের বাইরে যাওয়া উচিত। সবাই নাস্তা করে অফিসে যাবে। আর তোমার তো রাতে খাওয়া হয়নি। চলো, খাবে চলো। নাস্তার টেবিলে সবাই বসে আছে, অপেক্ষা শুধু আরিয়ান আর অনুর। আরিয়ান রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে, আর অনু রুম থেকে এসে দুজন দুজনার সামনাসামনি পড়ে। অনু হাঁ করে আরিয়ানকে দেখছে। আল্লাহ গো, এ পোলা তো সত্যি সেই রকম সুন্দর, আমি তো ক্রাশ খাইছি। এই তো দেখি আমার ক্রাশ বর মনে হয়। এত সুন্দর এই লোকটা আগে তো দেখি নাই। এর যদি প্রেমে পড়ে যায় তখন আমার রাজের কি হবে? না অনু না, আরিয়ানকে আর দেখবি না, তাহলে তোর এত বছরের ক্রাশ রাজের কি হবে? সেসব ভাবছে অনু। আরিয়ানও অনুকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ অনু গোলাপি শাড়ি পরে আছে, সাথে ম্যাচিং সিম্পল জুয়েলারি, আর চুলগুলো খোলা। লম্বা চুল হবার কারণ কোমর ছড়িয়ে গেছে চুলগুলো। এ মেয়ে একদম আমার মনের মতো, কিন্তু আমি ওর মনের মতো না। ওর মনের মাঝে অন্য কেউ আছে মনে মনে। তারপর আরিয়ানের মা দুজনকে ডাক দেয় খাবার জন্য, তখন ওদের নিজেদের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। নাস্তা করতে একসাথে টেবিলে বসে দুজন। আরিয়ান খাবার শেষে অনুকে বলে, তাড়াতাড়ি অফিসে চলে আসবে, কাজ আছে অনেক। শুধু আজ বলে তোমার দেরি করে যাওয়াটা অ্যাকসেপ্ট করব, প্রতিদিন না। অনু তো অবাক। আল্লাহ, এ পোলা কি বলে? নতুন বউ যাবে অফিসে, তাও সবার সামনে বলছে। মানছি ও তোর বিয়ে, তার মানে কি এই না যে বিয়ের পরের দিন সকালে আমাদের বাড়ির বউ অফিসে গিয়ে বসে থাকবে? দেখো বাবা, আমার বউ বলে আজ দেরিতে যাবার অনুমতি দিয়েছি। কাল বউ ভাতের অনুষ্ঠান আছে। যদি আজ না যায় অফিসে, তাহলে বউ ভাতের অনুষ্ঠানে বউ অফিসে থাকবে আর আমি বাড়িতে। ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখো বাবা, আমি আমার কাজের সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। জানি তো, তুমি কাজ ছাড়া কোনো কিছুই চোখে দেখো না। আল্লাহ জানে কাজের বাইরে যে একটা পৃথিবী আছে, তা কোনোদিনও তুমি জানবেই কিবা কি করে। আরিয়ান আর কোনো কথা না বলে সোজা অফিসের উদ্দেশ্যে চলে যায়। অনু কি করবে বুঝতেছে না, শুধু সবার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। আরিয়ানের বাবা অনুকে বলে, কি আর করার বৌমা, তোমার বর যখন বলেই গেছে তখন তোমাকে তো অফিসে যেতেই হবে। আমাদের আর কিছুই বলার নেই। অনুর তো এ বাড়িতে কোনো ড্রেস নেই যে তা পরে অফিসে যাবে, তাই অনুকে বাধ্য হয়ে বাড়িতে যেভাবে ছিল সেইভাবে সবার থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসের সবাই অনুকে এই রূপে দেখে তো হা করে তাকিয়েছে। অনু সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি মানুষ ভাই ও বোনেরা, আমাকে এইভাবে দেখার কোনো কারণ নেই। নিজেদের নিজস্ব কাজে মন দেন সবাই। অনু নিজের ডেস্কে গিয়ে বসে ভাবছে, আল্লাহ, এমন মানুষ কেমন করে হয়? নিজের বিয়ে করা বউকে অফিসে আসতে বলেন, তাও বিয়ের পরের দিন। বাবা গো বাবা, ভাবা যায় না এমন কাহিনী। এমন সময় আরিয়ান অনুকে কল করে নিজের কেবিনে আসতে বলে। অনু আরিয়ানের কেবিনে প্রবেশ করে দেখে অফিসের অনেকে সেখানে উপস্থিত। অনু আরিয়ানকে বলে, স্যার,
আমাকে ডেকেছেন কেন? এনাদের সবার আপনাকে নিয়ে সমস্যা আছে। আপনি এত সেজেগুজে অফিসে আসছেন কেন? কি করবো স্যার, শ্বশুরবাড়ি থেকে সোজা অফিসে আসছি তো, তাই এভাবে নতুন বউ সেজে আসছি। এটা কি ফাইজলামি করার জায়গা আপনার মনে হচ্ছে? একটু রেগে বলে, স্যার, কাল বান্ধবীর বিয়ে ছিল, আমি বান্ধবীর শ্বশুর বাড়ি বেড়াতেই গিয়েছিলাম। সেখান থেকে সোজা অফিসে আসার জন্য ড্রেস চেঞ্জ করার সময় পাইনি, কিন্তু অফিসের মানুষের যে সমস্যা হবে তা জানলে চেঞ্জ করে আসতাম। আরিয়ান সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনাদের সবার উত্তর আশা করি পেয়ে গেছেন। এখন তাহলে সবাই আসতে পারেন। সবাই চলে যায়। অনু যাবে তখন আরিয়ান অনুকে তার কেবিনে থাকতে বলে। কি দরকার স্যার, বিচার তো করা হয়েই গেছে, এবার তাহলে আমিও আসি। আপনাকে যেতে না করছি না। আমি থাকলে আপনার বিপদ আছে, তাছাড়া আর কিছু নেই। আরিয়ান নিজের সামনের চেয়ার দেখিয়ে অনুকে বসতে বলে। অনু নিজের শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে গুজে নেয়। আরিয়ান নিজের চেয়ারে বসা ছিল, অনুর এভাবে শাড়ি কোমরে গুজে রাখার কারণ খুঁজে পায় না। তারপর অনু আরিয়ানের দেখানো চেয়ারে না বসে টেবিলের উপরে যা কিছু ছিল সব কিছু ফেলে দেয়। আরিয়ান চেয়ার থেকে উঠে এসে অনুর সামনে দাঁড়িয়ে বলে, হোয়াট দ্য হেল, এসবের মানে কি অনু? মানেটা খুব সোজা, এখানে আমি কোন অধিকারে থাকবো, বউ না বিয়ে? আরিয়ান একটা শয়তানি হাসি দিয়ে অনুর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, বউ তো তুমি আমার, অন্য কারো না। বিয়ে তো একবার করে, বারবার করে না। আমাকে এভাবে জড়িয়ে ধরার মানে কি? আমি তো আমার বউকে জড়িয়ে ধরে আছি, কোনো বিয়ে কেনা। বুঝেছেন ম্যাডাম? অনু এবার আরিয়ানের পায়ের ওপর পা দিয়ে জোরে করে ব্যথা দেয়। তাতে আরিয়ান ব্যথা পেয়ে অনুকে সাথে সাথে ছেড়ে দেয়। অনু নিজেকে আরিয়ানের থেকে দূরে এনে বলে, ওরে আমার বর সাজতে আসছে, একটু আগে এক ঘর লোকের সামনে অপমান করার সময় মনে ছিল না? আরিয়ান অবাক চোখে অনুকে দেখছে। অনু এসে আরিয়ানের কোটের কলার ধরে বলে, কাল জোর করে বিয়ে করে আজ বলে কেন এত সেজেগুজে কেন আসছি? নিজের বিয়ে করার সময় মনে ছিল না? আরে ভাই, বিয়ে যখন করবি তখন আবার সেই বউকে কেউ পরের দিন সকালে অফিসে আনে? তা আমার জানা ছিল না। ওরে আমার পোড়া কপাল রে, কি কপাল করে আমার না পেলাম রাজকে, না পেলাম বরকে। হুঁ। বলে সে তার নিজের ডেস্কে চলে যায়। এদিকে আরিয়ান নিজের এলোমেলো কেবিন দেখে হাসছে। অনুর পাগলামিগুলা বেশ ভালোই লাগে। কেমন বাচ্চাদের মতো করে নালিশ করে চলে গেল ভাবা যায়। অনুকে যে জড়িয়ে ধরেছে সেদিকে তার খেয়াল ছিল না। যদি ভালো করে খেয়াল রাখতো তাহলে এখানে আরো কত কাহিনী হয়ে যেত। আরিয়ান অফিসের পিয়নকে ডাক দেয় তার কেবিন ঠিকঠাক করে দিতে। পিয়ন এসে বলে, স্যার, একটু আগেও তো সব ঠিকঠাক ছিল। একটু ভয়ে ভয়ে বলে, চাচা আর বলিয়েন না, ঘূর্ণিঝড় এসেছিল, যে সব এলোমেলো করে দিয়েছে, তাতে সমস্যা নেই। পিয়ন আরিয়ানের কথার আগামাথা কিছুই বোঝে না। সে কেবিন ঠিকঠাক করে দিয়ে চলে যায়। সারাদিন অনু আর আরিয়ানের সামনে যায় না। যা কাজ করার করে তাড়াতাড়ি অফিস করে নিজের বাড়িতে চলে যায়। আরিয়ান এদিকে অফিস শেষে আর অনুকে খুঁজে পায় না। গেল কোথায় মেয়েটা? অনু বাবার বাড়িতে এসে চিৎকার করা শুরু করে। অনুর বাড়ির সবাই নির্বাক দর্শকের মতো সব দেখছে আর শুনছে। বাবা, তোমার কিসের অভাব ছিল যে তার জন্য তাদের এক কথায় আমাকে বিয়ে দিয়ে দিল? আবির উঠে বলে, কেন, তুই ওই বাড়িতে ভালো নেই কি? কেউ কি তোকে কিছু বলেছে? নাই, কেউ কিচ্ছু বলেনি, কিন্তু একজনের বিয়ে ভেঙে তার বরের সাথে আমার বিয়ে দেওয়াটা কি ঠিক হয়েছে তোমাদের? সবাই চুপ হয়ে আছে, কেউ কোনো কথা বলে না। তার মানে কি আমি তোমাদের ঘাড়ে বোঝা হয়ে গেছিলাম, যে যার তার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা শান্তিতে আছো? এত সমস্যা ছিল আগে বলতে পারতে, তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতাম। তাও এমন বিয়ে তো করতে হতো না। আসলে তোমরা আমাকে কোনোদিনও ভালোবাসোনি। যদি ভালোবাসা এক বিন্দু থাকতো তাহলে এভাবে বিয়ে দিতে পারতে না। অনেক বলেছিস, আর না, আমরা তোকে নিজের ইচ্ছায় এভাবে বিয়ে দেইনি, বাধ্য হয়ে তোর বিয়ে এভাবে দিছি। কেন, কিসের এত সমস্যা ছিল যে আমাকে বাধ্য হয়ে এভাবে বিয়ে দিতে হলো তোমাদের? তুই জানিস কিছুদিন আগে আমাদের কোম্পানি একটা ডিল করেছে, সেটা আর কোনো কোম্পানির সাথে না, চৌধুরী গ্রুপের সাথে। আর সেই ডিলটা যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদের কিছু না হলেও কোম্পানির হাজার হাজার কর্মচারীকে না খেয়ে থাকতে হতো। তাদের সবার জন্য তোকে তাদের বাড়ির বউ করে পাঠিয়ে দিয়েছি। বাহ, কি ভালো, সবার চিন্তা করে আমাকে কোরবানি দিয়ে দিলে। থাক, আজকের পর আর তোমরা আমার সাথে যোগাযোগ করবা না। তোমরা তোমাদের কোম্পানির বাড়ি শ্রমিকদের নিয়ে ভালো থাকো। তাই বলে অনু হন হন করে বাড়ির বাইরে চলে যায়। অনু রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে,
ঠিক 10 বছর আগেও আমার জীবনটা এভাবে বদলে যায়। সেদিনও তাদের সাথে রাগারাগি করে খালামণির সাথে চলে যাই তার বাড়িতে, কারণ বাবা মা আমার জন্য সময় হয় না, তারা সব সময় ব্যস্ত। কেন আমি কি একটু তাদের সাথে সময় কাটাতে পারি না? এসব ভেবে রেগে চলে আসি কিছুদিনের জন্য। খালামণির বাড়িটা পাহাড়ি অঞ্চলে। সেখানে যাবার পর আমি একদম চুপ হয়ে যাই। হঠাৎ একদিন কি মনে করে একটা সেই ছোট্ট অনু পাহাড় দেখতে বেরিয়ে যাই। পাহাড়ে ঘোরাঘুরির সময় সেখানে দেখি একদল ছেলেরা মজা করে। তাদের দেখে কৌতূহলবশত তাদের থেকে একটু দূরে আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকি। ওদের মধ্যে একটা ছেলে দেখি কোথা থেকে এক গাদা ফুল নিয়ে আসে। উফ, ছেলেটা দেখতে যা কিউট, বলার মতো না। ওখানে সবাই সুন্দর, কিন্তু ওই ছেলেটা স্পেশাল, যে গিটার নিয়ে গান গাইতে শুরু করে। তারপর সবার সাথে কত ফায়জলামি যে করে। তার করার প্রতিটা কাজ আমার ছোট মনে দাগ কেটে যায়। আমি প্রতিদিন একা বিকেলে সেই সময় ওখানে ঘুরতে যেতাম। ঘুরতে তো নয়, আমার ক্র্যাশকে দেখতে চাই। একদিন আর লুকিয়ে থাকি না, তার নাম জানতে সামনে যাব, তখন একটা ভাইয়ের সাথে দেখা হয়। তাকে বলি, ভাইয়া, আচ্ছা ওই যে গিটার হাতে যে সিল্কি চুল অনেক সুন্দর গান করে, তার নাম কি? ছেলেটা একটু ওদিকে তাকিয়ে বলে, গিটার হাতে যে আছে তার নাম রাজ, বলে চলে যায় সে। বাড়িতে এসে খালাতো বোন রিধিকে বলি, আচ্ছা আপু, যদি কাউকে বেশি ভালো লাগে, তাকে ছাড়া আর কাউকে যদি ভালো না লাগে, তাহলে সেই ভালো লাগে কি বলে? আরে পিচ্ছি অনু, আমাদের যাকে প্রথম দেখায় ভালো লাগে তাকে ক্রাশ খাওয়া বলে। এমন ক্রাশ মানুষ 1000 জনের উপর খায়, তাতে কি? তোমার এই ছোট মাথায় এই কথা কে ঢুকিয়ে দিয়েছে? আপনি কেউ না, কিন্তু ক্রাশকে সবাই কি করে? যাকে তুমি এই জন্মে ভালোবাসবে বা সংসার জীবনে পাবে না, কিন্তু তাকে নিয়ে তুমি কল্পনা করবে, তার মতো কাউকে বা তাকে পাওয়ার আশা করবে। মোট কথা, যাকে প্রথম দেখায় ভালো লাগে, কিন্তু তাকে পেতে হবে এমন না। আমার বরটা ক্রাশের মতো হবে, এটাই চাওয়া। আমার ক্রাশটা যদি বর হয় তাহলে তো কথাই নেই, সোনাই সোহাগা। প্রথম দেখায় ভালো লাগাকে ক্রাশ বলে, আর নিজের ক্রাশকে সবাই ভালোবাসে, তাদেরকে নিজের জীবন সঙ্গী হিসাবে পেতে চায়। আর নয়তো সবাই চায় ক্রাশের মতো বর পেতে। আমার ক্রাশটা যে কবে আমার বর হবে সে আশায় আছি রে অনু। আমার সেই ছোট্ট মনে সেদিন রীতিহাপুর কথাগুলো একদম গেঁথে যায়। সেদিন বিয়ে কি ক্রাশ কি বুঝি বা না বুঝি, তাও রাজকে আমার চাই। সেদিন এটা ঠিক বুঝে গেছি, রাজকে জানি না চিনি না, কিন্তু তাকে আমার চাই। এরপর আবার অনু সেই পাহাড়ে যায়। রাজ সেদিন সবাইকে বলছিল, আমার এমন মেয়ে পছন্দ, যে মেয়ে গরিব কি বড়লোক তাকে দেখে বোঝা যাবে না। সে থাকবে একদম সাধারণ মেয়ের মতো। সে সব সময় চঞ্চল স্বভাবের হবে, অন্যায় প্রতিবাদ সবসময় করবে। তার জন্য তাকে সবাই যদি ভুলও বোঝে, সে কি আর করবে না, সত্যের সাথে সব সময় থাকবে। তাকে তো আমার চাই। অনু সেদিন রাজের সে কথাগুলো মাথায় আর মনে সুই সুতা দিয়ে সেলাই করে নেয়। অনু মনে মনে বলে, আমিও আমার রাজের মনের মতো হব। এভাবে অনুর বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল। হঠাৎ করে একদিন বিকালে পাহাড় থেকে এসে দেখে ওর বাবা মা নিতে চলে আসছে, সকালে নিয়ে চলে যাবে। তার খালার বাড়ি ঘোরাঘুরির দিন শেষ। সেদিন সারা রাত অনু ঘুমাতে পারে না। আজকের পর আর কি সত্যি থেকে দেখতে পারবো না? তার গান মিষ্টি কথাগুলো কি শুনতে পারবো না? সবকিছুর অবসান হয়ে যায়। সকালে বাবা মার সাথে অনু ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর থেকে ঢাকা এসে অনু নিজেকে একদম বদলে ফেলে, নতুন অনু হয়ে যায়। বছর মাস দিন বদলে যেতে থাকে, তার সাথে অনুর মনে রাজ নামটা যেন খুব বেশি গেঁথে যায়। অনু রাজকে ছাড়া কোনোদিন কোনো ছেলেকে কল্পনা করে নাই। হয়তো ছোট অবুঝ মনের একতরফা ভালোবাসা, কিন্তু যে আছে কিনা তাকে পাবার আশায় মিথ্যে স্বপ্ন দেখা কি ঠিক? অনু আজ এই প্রশ্নের উত্তর খুঁজে এর পরেও কতবার সে পাহাড়ে গেছে, কিন্তু রাজকে কখনো পায়নি, না তার কোনো খোঁজ পেয়েছে। তবুও তার রাজকে চাই। অনু এসব ভাবতে ভাবতে রাস্তার মাঝে চলে আসে। সামনে একটা দ্রুত গতিতে গাড়ি আসছে। সে গাড়ির হেডলাইটের আলো চোখে লাগতেই অনু দু চোখ ঢেকে নেয়। আজ বুঝি আমি পটল তুলব। কিন্তু না, অনু গাড়ির সাথে ধাক্কা খাওয়ার আগে আরিয়ান এসে অনুর হাত ধরে টেনে নিজের কাছে চলে আসে। আজ অনু মৃত্যুকে এতটা কাছে থেকে দেখে ভয়ে সামনের মানুষকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আরিয়ানও কেন জানি অনুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছে।
অনু নিজেকে শান্ত করে সামনের মানুষকে ধন্যবাদ দিতে একটু সরে এসে দেখে তাহার বর। আরিয়ান খুব রেগে আছে। কিছু না বলে অনুর হাত ধরে সোজা গাড়ি টেনে বসিয়ে বলে, একদম চুপ, কোনো কথা বলবে না। যদি বলেছো তো তোমাকে একদম খুন করে ফেলবো, আর লাশটাও গুম করে দেবো, কেউ কোনোদিন খুঁজেও পাবে না। অনু চুপচাপ আরিয়ানের কথা শুনছে, কারণ আরিয়ান খুব রেগে আছে। ওকে দেখে অনুর খুব ভয় করছে। আরিয়ানের চোখ দুটো পুরো লাল হয়ে আছে, ফর্সা চেহারা পুরা টমেটোর মতো লাল হয়ে গেছে। তাই অনু চুপচাপ আরিয়ানের কথা শুনছে। না হলে কি অনু চুপ থাকার মেয়ে? আরিয়ান গাড়ি ড্রাইভ করে বাড়িতে চলে আসে। পুরো রাস্তায় তাদের মাঝে নীরবতা ছিল, কেউ কোনো কথা বলে নাই। গাড়ি থেকে নেমে সোজা আরিয়ান নিজের রুমে চলে যায়। অনু চুপচাপ আরিয়ানের পিছনে যেতে থাকে। আরিয়ান রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেবে, তখন দেখে দরজার সামনে অনু দাঁড়িয়ে আছে। আরিয়ান আর কিছু না বলে সোজা বাথরুমে চলে যায়। অনু বেচারি ভাবছে, ফাজিল বরটার আবার কি হলো? এতটা রেগে আছে, পারলে আমাকে গিলে খাবে না। এও চুপচাপ থাকলে আমি কথা বলবো কার সাথে? কথা না বলে তো আমি বেশি সময় থাকতেও পারবো না। কি করি এখন? একটু পর আরিয়ান ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে অনু বিছানা চাদর ধরে টানাটানি করছে। আরিয়ান বলে, বিছানার চাদর তোমার কি ক্ষতি করেছে যে এভাবে টানাটানি করছো চাদরের সাথে? অনু পিছনে ঘুরে বলে, আর বলেন না, সারাদিন অফিস করে আসছি, এখন ফ্রেশ হয়ে আমি কি পরবো তাই ভাবেছি কাঁচি দিয়ে চাদর কেটে শাড়ি বানিয়ে পরবো। বুদ্ধিটা দারুণ না বলুন? একদম ফালতু বুদ্ধি। আপনি যে মিস্টার খানের মেয়ে তা ভাবতে সন্দেহ হয়। বড়লোক বাবার মেয়ের মাথায় যে এমন উদ্ভট বুদ্ধি থাকতে পারে ভাবা যায় না। দেখুন, বড়লোক বাবার মেয়ে বলেছে গর্ব বা অহংকার করতে হবে, এমন কথা কোথাও লেখা আছে? বলেন আমাকে। আপনার সাথে ঝগড়া বা তর্ক করার মতো ইচ্ছা বা শক্তি কোনোটাই এখন নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করব তাহলে? ভুলে যাবেন না, আপনি এখন আরিয়ান চৌধুরীর বউ। আরিয়ান চৌধুরী এতটা গরিব না যে যে তার বউকে বিছানার চাদর পরতে হবে। তাহলে আপনার ড্রেস পরবো বুঝি? আরিয়ান কিছু না বলে একটু বাইরে যায়। 5 মিনিট পর হাতে এক গাদা ব্যাগ এনে অনুর সামনে রেখে বলে, এখানে যা আছে তাতে মনে হয় আপনার হয়ে যাবে, আশা করি। আরো কিছু লাগলে বলবেন। অনুর সামনে মনে হয় একটা ড্রেসের পাহাড় বানিয়ে দিয়েছে। একবার আরিয়ানকে দেখে একবার ড্রেসগুলো দেখছে। আরিয়ান বলে, এভাবে না দেখে যা ইচ্ছে পরে ফ্রেশ হয়ে নিচে চলে আসেন, সবাই নিচে অপেক্ষা করছে, বলে সে নিচে চলে গেল। অনু ড্রেসগুলোর মাঝে খুঁজে একটা সুতি 3 পিস পায়। তা নিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। এখানে এসে দেখে ড্রয়িং রুম তো পুরো বাড়ির মানুষে ভরা। আমার আর এখানে কোনো কাজ নাই, সবার মাঝে আমি কি করব? তাই বলে অনু আবার চলে যেতে সিঁড়িতে পা বাড়ায়। ঠিক সে সময় আয়াত অনুর সামনে এসে দাঁড়ায়। আরে ভাবি, আপনি আবার কোথায় যাচ্ছেন? চলেন আমাদের সাথে বসে আড্ডা দেবেন। না মানে, আপনাদের পরিবারের আমার কি কাজ? আপনার গল্প করেন না? আমি বরং নিচের রুমে যাই। আজব তো ভাবি আপনি। কেন? আমি আবার কি করেছি যে আজব হয়ে গেছি? নিজের পরিবারকে বলছেন অন্যের পরিবার। আপনি এবারের বউ, সে কথা বুঝি ভুলে গেছেন? আর এই বাড়িটা যেমন আমাদের, ঠিক তার থেকে বেশি এখন আপনার। তাই বলে আয়াত অনুর হাত ধরে ড্রয়িং রুমে এনে আরিয়ানের পাশে বসিয়ে দেয়। আরিয়ান অনুকে দেখে আর কিছু বলে না, চুপচাপ সবার কথা শুনছে। আরিয়ানের বাবা বলে, তা বৌমা, কাল তোমাদের বউ ভাতের অনুষ্ঠান, তা তুমি কি খাবে? তোমার জন্য খাবার মেনুতে কি কি রাখবো? অনু তো খুশি মনে বলে, আঙ্কেল, আমার জন্য শুধু চকলেট রাখলেই হবে। বাড়ির সব সদস্যরা হেসে ওঠে অনুর কথা শুনে। শ্বশুর বাড়ি সবার সাথে কিভাবে কথা বলতে হয় তা বুঝি বাবার বাড়ির থেকে শিখে আসো নাই? কি করব বলেন ফুফু? শহরে তো কোনো কোচিং সেন্টার ছিল না যেখানে ভর্তি হয়ে শ্বশুরবাড়ি নিয়ে লেখাপড়া করার শিষ্টাচার শিখে আসবো। এই নিয়ে আমাকে এভাবে অপমান করছো কেন? দেখ আপা, তুই বাকি নতুন বউকে এমন প্রশ্ন করে, আর বৌমা ভুল বা কি বলেছে বলতো? কোন কথাটা ঠিক বলেছে তোমার বৌমা? মেয়েটা ভুল কি বলেছে? শ্বশুরবাড়ি আসলে কোনো কিছু না পারলে বাবার বাড়ির কথা কেন শোনাতে যাস? সে ভুল করলে তাকে বোঝানো বলবি, এভাবে বের করার বলে কি আছে? বাহ, কি দারুণ! মেয়েটা আসার পর থেকে সবাই আমাকে কথা শোনাতে শুরু করছিস। অনু উঠে গিয়ে ফুপু আম্মাকে জড়িয়ে ধরে বলে,
আরে ফুপি, এত টেনশন নিতে নেই। মেয়েরা বাবার বাড়ি মেহমান হয়ে থাকে, আর মেহমানদের বেশি কথা বলতে নেই। আর মেহমান প্রতিদিন বাবার বাড়ি থাকলে আদর কমে যায়। আয়াত বলে, বাহ ভাবি, তুমি তো সেই রকমের, একদম লুক লাইকে বনের বাঘিনী। ধন্যবাদ দেবরজি। আরিয়ান শুধু দেখছে আর ভাবছে কেউ তার চঞ্চলতা দিয়ে কিভাবে পুরো বাড়ির মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। অনুকে আমি যত দেখছি ততটা মুগ্ধতা কাজ করছে ওর প্রতি। জানি না, এটা হয়তো পবিত্র সম্পর্কের টান। এরপর সবাই রাতের খাবার খেয়ে যার যার রুমে ঘুমাতে চলে যায়। আরিয়ানের মা বলেছে অনু মেয়েটা হয়তো পারবে আপার অন্যায় থেকে আমাদের আরিয়ানকে বাঁচাতে। আরিয়ানের জীবনে অনু মনে হয় সুখের সাগর হয়ে এসেছে। আমরা যদি সেদিন প্রতিবাদ করতাম বা ছেলেটাকে সাপোর্ট করতাম, তাহলে আজ ওর জীবনটা এমন হতো না। কত সুন্দর সাজানো গোছানো ফুলের বাগানের মতো থাকতো। থাক সেসব কথা, এখন এই দোয়া করি অনু আপার অন্যায়গুলার প্রতিবাদ করুক আর আরিয়ানকে তার ছায়া থেকে দূরে রাখুক। আমিও তাই চাই। মেয়েটা তার চাঞ্চলতা দিয়ে আবার ছেলেটার জীবন সাজিয়ে দিক। এদিকে আরিয়ান অনুর সাথে কোনো কথা না বলে বিছানা থেকে সোজা বালিশ নিয়ে সোফা সেটে শুয়ে পড়ে। অনু অনেক চেষ্টা করে আরিয়ানের সাথে কথা বলতে, কিন্তু পারে না। কিছু আর না করতে পারাতে অনুও ঘুমিয়ে যায়। সকাল থেকে বাড়িতে মেহমান আর আত্মীয় স্বজনে বাড়িটা ভরতে শুরু করেছে। সকালে অনু আরিয়ান ফ্রেশ হয়ে রুমে বসে আছে। সে সময় অনুকে সাজাতে পার্লার থেকে লোকজন চলে আসে। তখন ফুপি আম্মা এসে এক জোড়া লাল শাড়ি দিয়ে যায়, বলে আজ অনুষ্ঠানে এইটা পরবে, সাথে ম্যাচিং সব জুয়েলারি। ফুপু চলে যাবার পর অনু বলে, আমি এত পাতলা শাড়ি পরতে পারবো না, অন্য কিছু থাকলে দিন, না হলে থাক। আরিয়ানও শাড়িটা দেখে পছন্দ হয় না, কারণ সত্যি শাড়িটা খুবই পাতলা। আরিয়ান এবার আলমারি খুলে একটা সবুজ রঙের লেহেঙ্গা দেয়, যার উপর গোল্ডেন কালার সুতি কাজ করা আছে। অনুর লেহেঙ্গাটা দেখে খুব ভালো লাগে। খুশির ঠেলাতে সে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, এত সুন্দর লেহেঙ্গা দেওয়ার জন্য ধন্যবাদ। তাই বলে আরিয়ানকে একটা উম্মা দিয়ে দেয়। আরিয়ান হা হয়ে দাঁড়িয়েছে। মেয়েটা খুশির ঠেলাতে চুমা দিয়ে দিছে, তাও বুঝতে পারলো না। আরিয়ানের মাঝে কিন্তু চুম্মার জন্য একটা অন্যরকম ফিলিং কাজ করছে। তারপর আরিয়ান দ্রুত রেডি হয়ে নিচে চলে যায়, আর এদিকে অনু সাজুগুজু করতে থাকে। আরিয়ান নিচে সবার সাথে কথা বলছে। অনুর বাবার ভাইও আসছে, তাদের সাথে কথা বলছিল। সে সময় হঠাৎ করে সিঁড়িতে চোখ যায় আরিয়ানের। সিঁড়ি দিয়ে অনু নেমে আসছে। অনুকে দেখে আরিয়ানের চোখ আটকে গেছে। কি সুন্দর লাগছে মেয়েটাকে, সবুজ রংটা যেন ওর জন্য, সবকিছু ম্যাচিং করে পরা। অনুকে দেখে আরিয়ানের মনে হচ্ছে সবাইকে তাড়িয়ে দিয়ে শুধু সে একা দেখবে। আয়াত এসে আরিয়ানকে ধাক্কা দিয়ে বলে, ভাই, বউটা তোমারই, এভাবে দেখার কি আছে? নতুন বউ তা আমরা বুঝি, কিন্তু বর এভাবে হা করে তাকিয়ে থাকলে আত্মীয় স্বজন কি বলবে? শুধু দেখলে হবে? যাও, বাবির হাত ধরো আর স্টেজে নিয়ে আসো। আরিয়ান গিয়ে অনুর দিকে হাত বাড়িয়ে দেয়। অনু হাসি মুখে আরিয়ানের হাত ধরে চলে আসে। অনু নিচে এসে আরিয়ানের কানের কাছে এসে বলে, ধন্যবাদ আমাকে এভাবে নামতে সাহায্য করার জন্য, আর ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য। সব মেয়েরা অনুকে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। আরিয়ান ভাবছে, অনু আমাকে এত ধন্যবাদ দিয়েছে, আমার তো নিষেধ করার দরকার ছিল, কিন্তু ওকে সামনে দেখে কেন জানি মুখ দিয়ে কথা বাহির হচ্ছিল না। কি যে হচ্ছে আমার সাথে বুঝছি না। অনু আবিরকে দেখে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, কালোভাবে রাগ করে তোমার সাথে কথা বলার জন্য মাফ করে দাও। ধুর বোকা মেয়ে, তোর কথায় আমরা কেউ রাগ করি নাই, তোর রিয়েক্ট করাটা স্বাভাবিক ছিল। দুই ভাই বোন আমাকে ভুলে যাচ্ছ? অনু আবির তাদের বাবাকে জড়িয়ে ধরে। অনু কান্না করে আবির বলে, আরে এত টাকার মেকআপ কিন্তু নষ্ট হয়ে যাবে, প্লিজ টাকাগুলো নষ্ট করিস না। ভাইয়া, তুমি কোনোদিনও ভালো হবে না। তারপর আবিরকে মারতে থাকে। তারপর সবাই এসে অনু আরিয়ানের সাথে অনেক ছবি তুলছে। আরিয়ান আর অনুরও অনেক কাপল ছবি তোলা হয়। অনুষ্ঠান শেষে অনুর বাবা অনু আর আরিয়ানকে তাদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু ফুপু সোজা বলে এখন অনু আরিয়ান যেতে পারবে না, পরে ওদের সময় সুযোগ হলে তখন যাবে। অনুর কথাটা শুনে খুব খারাপ লাগে, এমনকি আরিয়ানও কিছু বলে নাই। তারপর নিজের কষ্ট আড়াল করে। অনু তার বাবার ভাইকে বলে, আজ তোমার জামাই গেলেও আমি যাব না, রাগ করে আছি। আগে কিছুদিন আমার রাগ ভাঙাবে,
তারপর যাবো বাড়িতে। আচ্ছা ঠিক আছে আমার অনুমনু। ভাইয়া, এখন বিয়ে হয়ে গেছে, প্লিজ আর অনুমনু বলিও না। তুই বুড়ি হয়ে গেলেও আমি তোকে অনুমনু বলে ডাকবো। তারপর বাবা আর আবির অনুর থেকে বিদায় নিয়ে চলে আসে। অনু ফুপুর কানের কাছে গিয়ে বলে, আমাকে এখানে রেখে ভালো করেন নাই, তার ফল সবাইকে ভোগ করতে হবে। আয়াত এসে বলে, ভাবি, তোমাকে কিন্তু আজ সত্যি সেই সুন্দরী লাগছে। অনু আয়াতকে ধন্যবাদ দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে ভাবে, শয়তান বর, একবারও বললে না আমাকে কেমন লাগছে। অনুর শাশুড়ি মা বলে, যাও বৌমা, তুমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসো। অনু মার কথা মতো উপরে যেতে সিঁড়িতে পা দিতে পিছনে কারো কথা শুনে থেমে যায়। অনু পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে আছে। আরিয়ানও মেয়েটিকে জড়িয়ে ধরে আছে। অনু তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে চলে আসে। এই নতুন মেয়েটা আবার কে তা দেখতে। অনু ভাবছে, এখনো সংসার সাজাতে পারবো কিনা তা জানি না, তার আগেই ঘাড়ে আপদ বিপদ এসে হাজির। আল্লাহ, তুমি জানো এই নতুন শাকচুন্নি আবার কে? আমি তোমার উপর রাগ করেছি, তুমি আসতে তা আগে কেন বলো? আমি তোমার উপর রাগ করেছি, তুমি আসতে তা আগে কেন বলনি? তারপরও দেরি করেছো কেন? তাই বলে মেয়েটাকে ছাড়িয়ে একটু দূরে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। আরে জান পাখি, মুখ গোমরা করে না, তোমাকে দেখতে তখন প্যাঁচার মতো লাগে। এত অভিমান করলে হয়? মান ভাঙাতে সারা বছর লেগে যাবে তো। অনু একটু ভালো করে দেখছে আরিয়ানকে দেখতে কেমন লাগে। কই, ঠিকঠাক তো লাগছে। আজ আরে বেশি কথা বলছে মেয়েটা। মনে ইচ্ছা হচ্ছে মেয়েটাকে ধরে দেই নাকি চারটা। আয়াত এগিয়ে গিয়ে বলে, আরে মৌ, তুই যে কি বলিস না, এখন ভাইয়ের অভিমান ভাঙানোর জন্য আমাদের নতুন ভাবি আছে তো। তাই তো, সে ভাবিটা কোথায়? দেখি কেমন মেয়ে জুটেছে আমাদের নবাবজাদা ভাইয়ের কপালে। অনু ভাই কথাটা শুনে একটু মনে শান্তি পেয়েছে। যাক বাবা, এই বজ্জাতের কোনো এক বোন হয়, আমি তো 5-7 ভেবে বসে আছি। মনে মনে আয়াত মৌকে অনুর সামনে এনে বলে, এই হচ্ছে আমাদের ভাবি। মৌ অনুর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলছে, এই মেয়ের কোন দিক দেখে ভাই বিয়ে করেছে? এত সুন্দর ভাই আমার, এত দামি ড্রেস পরার পরও কোনো দিক দিয়ে পারফেক্ট মনে হচ্ছে না ভাবিকে। মেকআপগুলো কি বাজে, চেহারা দেখতে সুবিধার না। চোখের কথা তো বাদই দেই, নাক ঠোঁট কোনোটাই সুন্দর না। ভাই, তুমি কেমন মেয়ে বিয়ে করেছো? মায়ের পছন্দ মতো বিয়ে করলে বেস্ট মেয়ে পেতে। অনু তো তেলে বেগুনে জ্বলছে। রাগেতে এবার ভাবছে মেয়েটার ঘাড় মটকে দিব। শালা নিজে তো পুরো মিষ্টি কুমড়া, আমাকে আসছে কমেন্ট করতে। এই তোর মা কে রে যে বিশ্ব সুন্দরী এনে দিত আরিয়ানকে? মনে মনে বলে। এবার আরিয়ান এসে বলে, মৌ, তোর চোখে কি ছানি পড়েছে? তোর কোন দিক দিয়ে অনুকে খারাপ দেখতে মনে হচ্ছে? চোখ, নাক, ঠোঁট সব তো মাশাআল্লাহ সেই সুন্দর। আর এই ড্রেস পরে তো কোনো রাজ্যের রানী ছাড়া কম কিছু মনে হচ্ছে না। মেকআপ, জুয়েলারি সব কিছু একদম পারফেক্ট। আমার বউ না সাজলেও সুন্দরী লাগবে, তোদের মতো আটা ময়দা মাখতে হবে না। আরিয়ান অনুর পাশে গিয়ে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে নিজের সাথে লাগিয়ে বলে, এবার দেখ, বলতো আমাদের কোন দিক দিয়ে খারাপ লাগছে? একদম দুজন দুজনার জন্য পারফেক্ট। অনুর মাঝে আরিয়ানের ব্যবহার আর কথা শুনে মুগ্ধতা কাজ করছে। মৌ আর আয়াত একসাথে বলে, উঠে ও এত দূরে, যাক, বইয়ের যে প্রশংসা করতে জানো তা আজ বুঝলাম। যাক ভাবি, তোমার কপাল ভালো যে ছেলে 10 বছরে কোনো মেয়ের দিকে তাকায় না, প্রশংসা তো দূরের কথা নিন্দাও করে না, সেই ছেলে নিজের বইয়ের প্রশংসা করছে, তাও যেমনি বলতে পারছে বলছে, এটাই অনেক। তার মানে তোরা দুজন মিলে অনুর নামে বানিয়ে বানিয়ে এত কথা বলেছিস শুধু আমার মুখ থেকে অনুর প্রশংসা শুনতে? জি ভাই, তুই যে নিরামিষ জীবনে বইয়ের প্রশংসা করবি না তা আমরা দুজনেই খুব ভালো করে জানি, তাই একটু বাজিয়ে দেখলাম বইয়ের প্রতি কেমন ভালোবাসা। এই যে ভাবিকে আজ এত সুন্দর লাগছে, একবারও কি তার প্রশংসা করেছেন আপনি? করেন নাই, তা আমরা খুব ভালো করেই জানি। যে বচ্চাদের বচ্চার জামাই আমার, সে করবে প্রশংসা, একথা ভাবা যায়? কেন ভাবি, ভাই বুঝি রোমান্টিক না? এ কথা শুনে অনু যে এখন কি বলবে তার উত্তর ভাবছে। তখন ফুপু আম্মা এসে বলে, আরে মৌ, তুমি কখন আসছো?
তুমি দেশে আসবে তা তো একবারও বলো নাই। আম্মু আসলে কি হয়েছে? ভাইয়া ভাবিকে সারপ্রাইজ দিতে আমাদের কাউকে কিছু না বলে চলে আসা। তুমি খুশি হওনি বুঝি? আমি খুশি হব না? এটা কি হতে পারে? মৌ তার মাকে জড়িয়ে ধরে। তা তুমি এখানে কি করছো? আসলে মা, ভাবিকে দেখতে আসছি। অনুকে বলে, এই যে আরিয়ানের বউ, এ হচ্ছে তোমার ননদ আর আমার মেয়ে। আমার মেয়ের থেকে দূরে থাকবে। তোমার মতো মেয়ের ছায়া পড়লে না জানি আমার মেয়েটা খারাপ হয়ে যাবে। এবার অনু দুহাত দিয়ে লেহেঙ্গা ধরে বলে, ওই ফুপু আম্মা, আমি আপনার কোন পাকাধানি মই দিয়েছি যে সারাবেলা আপনি আমার পেছনে লেগে থাকেন? কোন কালের শত্রুতা আমার সাথে আপনার? আল্লাহ আমাকে এই মহিলার ছেলের বউ ভাগ্যিস করেনি, তাহলে তো বাসর ঘরে গলায় দড়ি দিতে হতো। বাই দ্য ওয়ে, আপনার কোনো পোলা আছে নাকি খালি একটা মেয়ে? আরিয়ান এসে অনুকে ধরে বলে, ফুফুর ছেলে আছে, সে বাইরে থাকে, দেশে না। আর তুমি নিচে থাকা মানে বিশ্বযুদ্ধ। তাই বলে অনুকে কোলে করে নিয়ে চলে আসে। আমাকে নামিয়ে দিন, আপনার ফুফুরাজ 12টা বাজিয়ে দিয়ে আসি, বেয়াত্তপ মহিলা। আরিয়ান অনুকে রুমে এনে আয়নার সামনে নামিয়ে দিয়ে বলে, এবার নিজেকে আয়নাতে দেখো, তোমাকে রাখলে কেমন পচা দেখতে লাগে। অনু আয়নাতে নিজেকে ভালো করে দেখছে আর বলছে, কই, কোন দিক দিয়ে পচা লাগে? ভালোই তো লাগছে আমাকে। আরিয়ান অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এই তো, এবার দেখো। অনু বোকার মতো নিজেকে দেখছে। আরিয়ান সেই ফাঁকে অনুর গায়ের ঘ্রাণ নিচ্ছে। চুল দিয়ে অনেক সুন্দর ঘ্রাণ বাহির হচ্ছে, যা আরিয়ানের মনের মাঝে একটু একটু করে ভালোবাসার সাগর তৈরি করছে। অনু এবার খেয়াল করে আরিয়ান তাকে জড়িয়ে ধরে আছে। কেমন যেন অন্যরকম একটা অনুভূতি অনুর মনের মাঝে হচ্ছে। তারপর অনু বলে, ব্যাপার কি? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি, তাতে তোমার কোনো সমস্যা? আমাকে জড়িয়ে ধরে আছেন, আবার আমাকে বলেন আমার কি সমস্যা? আজব তো। আজই মেয়ে তুমি, আমার বউকে শান্তি মতো ধরতেও দাও না। তাই বলে অনুর গালে একটা চুমু দিয়ে তাড়াতাড়ি রুমের বাইরে চলে যায়। এটা কি হলো? এই বজ্জাত সেটটা দেখছি পুরো লুচ্চু টাইপের। এরপর আমাকে টাচ করলে তার হাতে এমন কামড় দিয়ে দিব, পরে আমাকে টাচ করতেও ভয় পাবে। তারপর অনু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে গিয়ে খাবার খেয়ে নিজেদের রুমে চলে আসে। আজ সারাদিন সবাই খুব ব্যস্ত ছিল, তাই যে যার মতো বিশ্রাম করতে নিজেদের রুমে চলে যায়। সবাই ক্লান্ত, তাই পুরো বাড়ি খুব তাড়াতাড়ি নীরব হয়ে গেছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, অনুও ঘুমিয়ে গিয়েছে। আরিয়ান এসে খাটের নিচে বসে ঘুমন্ত অনুর চেহারা দেখছে। ঘুমন্ত অনুকে দেখে কি বলবে, এই মেয়েটা এতটা চঞ্চল, এতটা দুষ্টুমিতে ভরা যায় সারাদিন, যে কেউ তোমার সাথে থাকলে তোমাকে ভালোবাসবেই। আর আমি তোমাকে ভালোবাসবো না, তা কি করে হতে পারে জানি না। আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে কিনা। যদি তোমার ভালোবাসা আমার ভাগ্যে থাকে তাহলে পাবো। মনে মনে অনু আজ সকালে ঘুম থেকে উঠে দেখে আরিয়ান ঘরে নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে আরিয়ান বসে মৌয়ের সাথে আড্ডা দিচ্ছে। আজ আপনি অফিসে যাবেন না? আজ আমি যাব, কিন্তু তোমার কিছুদিনের জন্য ছুটি। আমি কি ছুটির জন্য দরখাস্ত করেছি যে আপনি ছুটি দিবেন? হুম, তুমি ছুটি চাওনি, কিন্তু তবু আমি ছুটি দিচ্ছি। তুমি কিছুদিন ছুটিতে থাকবে। আপনি আমাকে ছুটি দিলেই যে আমি ছুটি কাটাবো তার কোনো মানে নেই। আজও মেয়ে তো তুমি, বলেছি না তুমি কিছুদিন অফিসে যাবে না। অনু রেগে গিয়ে আরিয়ানের চুল মুঠ করে ধরে বলে, ফাজিল লোক কোথাকার! বিয়ের পরদিন সকালে বউকে সাথে করে অফিসে নিয়ে যাওয়ার সময় ছুটির কথা মনে ছিল না? আজ হঠাৎ ছুটি দিচ্ছে। বলছি নিব না, তাও জোর করে ছুটি ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আরে বাহ ভাই, তুমি এত রোমান্টিক যে বউকে বিয়ের পরের দিনই সাথে করে অফিস নিয়ে গেছো। অফিসে বুঝি রোম্যান্স করছিলে তোমরা? অনু আরিয়ানের চুল টানছে আর বলছে, রোম্যান্স না ছাই করেছে, আমাকে দিয়ে সারাদিন কাজ করে নিয়েছে। এই বজ্জাত স্যার রোম্যান্স বোঝে যে করবে? ভাই, তুমি এটা একদম ভুল কাজ করেছো, কিন্তু ভেরি ব্যাড। ভালো মন্দ পরে দেখবি, এখন এই ভেজালের হাত থেকে আমাকে বাঁচা প্লিজ মৌ। কেউ বাঁচাতে পারবে না। আজ আপনার সব চুল ছিঁড়ে টাকলু বানিয়ে দিব। বৌমা, টাকলু বানাবে ঠিক আছে, কিন্তু তোমার কি টাক মাথার বর পছন্দ হবে? অনু এবার আরিয়ানের চুলগুলো ছেড়ে দিয়ে ভাবতে থাকে, আচ্ছা টাকলু মাথা বর কি দেখতে ভালো লাগবে? একটু ভেবে চিৎকার দিয়ে বলে, না থাক, চুল ছাড়া বর ভালো লাগবে না।
এই না হলে আমার সোনা বৌমা। অনু গিয়ে তার শ্বশুর আব্বাকে জড়িয়ে ধরে বিচার দিতে শুরু করে। আমাকে ছুটি দিলে আমি কেন ছুটি গ্রহণ করব বলেন তো? কারণ এই যে মৌ আছে, তুমি ওর ভাবি হও, তাই না? ও বাংলাদেশে কিছু চেনে না। তুমি কিছুদিন মৌকে সময় দেবে, মৌকে নিয়ে ঘুরোঘুরি করবে। ওহ, এই কথা? তাহলে ওই ফাজিল আগে এ কথা যদি বলতো কি এমন ক্ষতি হতো? প্রথমে যদি বলতো তখন আমি এমন কিছু করতাম না। এরপর থেকে কিছুদিন অনু আর মৌ খুব ঘোরাঘুরি করে, দুজনের মাঝে খুব ভাব হয়ে যায়। এদিকে প্রতিদিন আরিয়ান অফিসে যায়, অনু আর অফিসে যায় না। হঠাৎ করে মৌ কিছুদিনের জন্য ওর দাদু বাড়ি বেড়াতে যায়। অনু বাড়িতে সারাদিন একা থাকে, তাই পরের দিন সকালে আরিয়ান অনুকে বলে, বাড়িতে বসে থেকে আর কি করবে? আজ থেকে আবার অফিসে আসতে পারো, তোমার যদি ইচ্ছে হয়। অনুও ভাবে এভাবে বাড়িতে একা থেকে কি করব, তার থেকে প্রতিদিন অফিসে যাওয়া ভালো। তাই অনুও রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অনু অফিসে এসে তো অবাক, কারণ অনুর কেবিনে একটা সেই রকম সুন্দরী আর মডার্ন স্টাইলিশ মেয়ে বসে আছে। অনুর তো মেয়েটাকে দেখে বাজ পড়েছে। এই মেয়ে, তুমি এখানে বসে কি করো? আমি এখানে মানে কি? আমার স্থান ছাড়া কোথায় থাকবো? এটা তোমার জায়গা মানে? এটা তো এ অফিসের পিএর ডেস্ক। জি, আমি এই অফিসের নতুন পিএ। আজ 4-5 দিন হয়েছে জয়েন করেছি। কিভাবে সম্ভব? আমার সাথে ফাইজলামি হচ্ছে? পিএ থাকতে আবার নতুন পিএ? দেখুন ম্যাম, আমার সাথে অযথা ঝামেলা না করে আপনি আমাদের অফিসের বসের সাথে কথা বলে দেখতে পারেন। অনু আর কথা না বাড়িয়ে সোজা আরিয়ানের কেবিনে ঢুকে যায়। আরিয়ান অনুর চেহারা দেখে বুঝতে পারছে। আজ আমার কপালে শনি রবি সম আছে। আরিয়ান অনুকে বলে, অফিসে এসে বসের কেবিনে প্রবেশ করার আগে যে অনুমতি নিতে হয় তা বুঝি আপনি ভুলে গেছেন? রাখ তোর অনুমতি। অনুমতি নিকুচি করি। আমি থাকতে নতুন পিএ কি করে অফিসে তো রাখছেন? ভুলে যাবেন না, এটা আমার অফিস। আমি আমার অফিসের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতেই পারি। তাই আমাকে না জানিয়ে নতুন পিএ রেখে দিতে পারলেন? খুব ভালো। তাহলে তো আর এই অফিসে আমার আসার কোনো প্রয়োজন দেখছি না। প্রয়োজন কেন থাকবে না? আপনি এই অফিসের সাধারণ কর্মচারী হয়ে কাজ করবেন, যে কাজের জন্য আপনি ইন্টারভিউ দিয়েছিলেন। ও, আমাকে এভাবে অপমান না করলেও পারতেন মিস্টার আরিয়ান চৌধুরী। এখানে অপমানের কি আছে? আমার অফিস, আমার সিদ্ধান্ত। ওকে ফাইন, আই হ্যাভ নো প্রবলেম। আপনার সমস্যা থাকলে বা আমার কি? আমার মাথা মুন্ডু। আপনি থাকেন আপনার নতুন পিএকে নিয়ে, তাতে আমার কি? আর কিছু বলবেন? না হলে নিজের কাজে গিয়ে মন দিন। অনু সেখান থেকে হনহন করতে করতে সাধারণ কর্মচারীদের সাথে গিয়ে অফিসের কাজ করতে থাকে। অনুর আগে গজগজ করে আর আরিয়ানের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। সালার পর জীবনে তুই সুন্দরী বউ পাবি না। আমিও থাকবো না তোর সাথে। তোর জীবনে বাচ্চাও হবে না। তোকে পাগলা কুত্তা কামড় দিবে, তোর 14টা ইঞ্জেকশন দিবে। আমার যে কি শান্তি লাগবে তখন ভাবা চায় না। আমার কলিজা ঠান্ডা হবে তখন। মনে মনে বিড়বিড় করে বলে। অনুর পাশের একজন বলে, আপনার কি কোনো সমস্যা? একা একা কি করছেন? আমি আমার পরে 14 গোষ্ঠীকে গালি দিচ্ছি। ম্যাম, আপনি কবে বিয়ে করলেন? আরে বইন, বিয়ে করি নাই তো গালি দিচ্ছি। বিয়ে করলে তো বরকে চুমা দিতাম, তাই না? তখন পাশ থেকে আরিয়ান বলে, বাহ, আপনি বুঝি আপনার বরকে সারাদিন চুমা দেন? বর নাই থাকলে 100% দিতাম। তা পরে দেখা যাবে। চুমা টুমা বাদ দিয়ে কাজে মন দিন। এটা অফিস, আপনার বেডরুম না। অনু কি বলবে বুঝতেছে না। খচ্চর যে এমন সময় এসে কথা শুনবে কে জানতো। আরিয়ানের পাশে থেকে ওর পিএ বলে, স্যার, এসব মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করবেন না। চলেন, আমাদের মিটিং আছে। আরিয়ান আর পিএ চলে যাবার পর অনুর পাশের মেয়ে সুমি বলে, জানো অনু, স্যারের এই বিয়েটা না একদম আঠার মতো। স্যারের সাথে সব সময় লেগে থাকে। আর কি ন্যাকামি, দেখলে গা জ্বলে আমার। তুমি তো কয়দিন দেখো নাই, এখন দেখো কেমন লাগে। মেয়েটা পারলে স্যারের বউ হয়ে যায়। অনু বউ কথাটা শুনে বলে, থাক, ওই সব বড় লোকের বড় বড় ব্যাপার স্যাপার আমার বুঝবো না। তাই নিজেদের কাছে মন দে। অনু চুপচাপ থাকলে কি হবে, মনের মধ্যে ঠিকই একটা জিলাসি কাজ করতেছে। যতই হোক নিজের বর কিনা তার সামনে অন্য একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করবে, এটা কি সহ্য করা যায়? অনুরও তাই হয়েছে। সে রাগে দুঃখে কষ্টে আছে, কিন্তু এটা কেন হচ্ছে বুঝতেছে না। অফিস শেষে বাড়িতে এসে দেখে আরিয়ান এখনো আসে নাই। অনু তার শাশুড়ি মাকে বলে, আম্মা,
আপনার ছেলে এখনো বাড়ি আসেনি। আরিয়ান তো এখনো আসে নাই, জানি না, হয়তো বাইরে কোনো মিটিংয়ে ফেসে গেছে। তুমি যাও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার করে নাও। অনু ফ্রেশ হয়ে নাস্তা পানি খেয়ে তো বসে আছে। আজ আরিয়ান আসলে খুব ঝগড়া করবে। এভাবে অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায়, কখন যে ঘুমিয়ে যায় বুঝতে পারে না। আরিয়ান বাড়িতে এসে দেখে অনু খাটে হেলান দিয়ে বসে ঘুমিয়ে গেছে। আরিয়ান অনুকে কোলে করে সোজা করে শুয়ে দেয়, তারপর নিজেও অনুর পাশে ঘুমিয়ে যায়। এদিকে আরিয়ান অনুর আগে ঘুম ভেঙে দেখে অনুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে মনে বলে, আল্লাহ, আমি যে এই ডেঞ্জারাস মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছিলাম, কোনোভাবে যদি বুঝতে পারে তাহলে আমাকে আস্ত চিবিয়ে খাবে। অনু কিছু বুঝে ওঠার আগে আরিয়ান অনুর কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। এদিকে অনু সকালে ঘুম থেকে উঠে দেখে আরিয়ান রুমে নেই। পরে নিচে গিয়ে জানতে পারে আরিয়ান তাড়াতাড়ি অফিসে চলে গেছে, ওর নাকি মিটিং আছে তাই। তারপর অনু অফিসে গিয়ে দেখে আরিয়ান আর তার পিএ দিশা বসে হাসি তামাশা করছে। তা দেখে অনু সহ্য না করতে পেরে আরিয়ানকে বলে, স্যার, আপনার না আজ মিটিং ছিল, তাহলে আপনি এখানে বসে ঠাট্টা তামাশা করছেন কেন? এই মেয়ে, সব কথার জবাবদিহিতা কি তোমাকে দিতে হবে? কে তুমি? অনু মনে মনে বলে, শাকচুন্নি, আমার যদি শুধু রাজ না থাকতো তাহলে আমি যে কে তা তোকে হাড়ে হাড়ে বোঝাই দিতাম। তোমরা চুপ করো, মিটিং ছিল, ক্যান্সেল হয়ে গেছে, আর কাজ কম তাই গল্প করছি। এবার তোমার কাজে যাও। অনু চলে যাচ্ছিল, তখন দিশা বলে, স্যার, মেয়েটার কি সমস্যা? সব কাজের মাঝে নাক গলাতে চলে আসে। কিসের এত অধিকার দেখাতে আসে আল্লাহ জানে। অনু দিশার কথাগুলো বসে বসে ভাবতে থাকে। সত্যি কি আমার কোনো অধিকার নেই, নাকি আমি নিজের হাতে সব অধিকার নষ্ট করছি? তারপর আবার ভাবে, আরে, আমি যদি স্যারের জীবন থেকে চলে যাই তখন তো স্যারের কাউকে লাগবে, হয়তো দিশা স্যারের জন্য পারফেক্ট। এভাবে বেশ কিছুদিন কেটে যেতে থাকে। অনু আরিয়ানের মাঝে হঠাৎ করে একটা দূরত্ব কাজ করতে শুরু করছে। আরিয়ান সারাদিন কাজের জন্য ব্যস্ত থাকে, অনুর সাথে আগের মতো আর ঝগড়া করে না। অনুর চোখের সামনে আরিয়ান সব সময় দিশার সাথে কাজ করে, কথা বলে, কিন্তু অনুর সাথে কথা বলে না। অনু এখনো বোঝে না আরিয়ান ওর সাথে কথা না বললে কেন এত খারাপ লাগে, কেন জানি একটা শূন্যতা কাজ করে। এটা বুঝি ভালো লাগা নয়তো ভালোবাসা, এই অনুভূতি মানে অনুর জানা নেই। অফিস শেষে বাড়িতে গেলেও এখন আরিয়ান আগের মতো অনুর সাথে ঠাট্টা তামাশা করে না। অনু কথা বলতে গেলেও আরিয়ান তার কাজের বাহানা দেয়। অনুর পুরো পৃথিবীটা যেন আজ কাল পুরো কালো মেঘে ঢাকা। কি জীবন আমার! কোথায় ছিলাম আর কোথায় এসেছি, সব কিছু শুধু আমার জন্য। আচ্ছা, আমি কি নিজের পৃথিবীটা নষ্ট করছি শুধু রাজের জন্য? উফ, কি হচ্ছে? এই রাজকে কি পাবো কোনোদিন, নাকি শেষে এই ক্রাশ খাওয়া বরটাকেও হারাবো? উফ, না জানি কপালে কি আছে। পরের দিন অনু অফিসে। অনুর আর ভালো লাগছিল না, নিজের মনের মাঝে খুব বেশি খারাপ লাগা কাজ করছিল। তাই ভাবে কিছুদিনের জন্য বাবার বাড়ি যাবে। তাই সে কাজ বাদ দিয়ে সোজা আরিয়ানের কেবিনের দিকে যেতে থাকে। তখন দিশা এসে বলে, স্যার ব্যস্ত আছে, এখন যাওয়া যাবে না। তা আমি বুঝবো, তোমাকে নাক ঘুমাতে হবে না। আমি স্যারের পিয়ে, আমি নাক না ঘামালে কে ঘামাবে শুনি? দেখ, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নাই। তাই বলে দিশাকে সাইড করে আরিয়ানের কেবিনে চলে যায়। অনু আরিয়ানকে বলে, আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যেতে চাই। যাবে তো যাও না, তোমাকে কি আমি পায়ে শিকল পরিয়ে রেখেছি? তোমার সব কিছুতে পুরো স্বাধীনতা আছে, যা খুশি করতে পারো। তোমার কোনো কাজে আমি বা আমার পরিবার কখনো বাধা দেবে না। আজও তো একটা সাধারণ কথা বলেছি, তার জন্য এত কথা বলার কি ছিল? একটু ভালোভাবেও তো বলা যায়। দেখতে পাচ্ছ না কাজ করছি, কাজের সময় ডিস্টার্ব করতে আসো কেন? এটা আমার অফিস, তোমার বাবা বাড়ি না, ওকে? আমার বাবার বাড়ি হলে আপনার সাথে কোনো দিন কথা বলতে আসতাম না। বাড়িতে কথা বলা যাবে না, অফিসে বলা যাবে না, তাহলে কোথায় কথা বলবো আমি? আর কোনো কথা বলবে না হলে এখন আসতে পারো। তোমার আজাইরা প্যাচাল শোনার ইচ্ছা আমার নেই। অনু আর কোনো কথা না বলে নিজের কাজে চলে যায়। সারাদিন মন খারাপ করে কাজ শেষ করে, তারপর সোজা নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। দুজনের মাঝে তখন তৃতীয় কেউ আসে, সম্পর্ক সবসময় খারাপ হবে, এটাই প্রকৃতির নিয়ম। যাক, অনু বাবার বাড়ি যাচ্ছে, জানি না সামনে আরো কত কি হবে।
অনু তো বাবার বাড়িতে চলে আসে। অনুর মা অনুকে দেখে দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে, তারপর কোনো কথা না বলে পেছনে খুঁজে বলে, জামাই কোথায় রে অনু? অনু রেগে বলে, আমি আমার বাবার বাড়ি আসছি, পরের ছেলে কি দরকার? কি যে বলিস রে তুই, জামাই ছাড়া বিয়ের পর প্রথম কেউ একা আসে? আজব কাহিনী তো। আমি এতদিন পর আসছি তাতে তুমি খুশি না? এই তুমি আমার নিজের মা তো, নাকি অন্য কিছু? তাতে আমার সন্দেহ হয়। আজব মা তুমি। মেয়ে আসছে, কেমন আছে, দুইটা ভালো মন্দ কথা বলবে, তা নয় আচারে প্যাচাল শুরু করে দিয়েছো। বিয়ের আগে বিয়ে বিয়ে করে মাথা খেয়ে ফেলেছিলে, এখন জামাই জামাই করে মাথা খারাপ করে দিচ্ছ। কেন যে ছেলের শ্বশুর বাড়ি আসার সময় নেই, তাকে নিয়ে কেন পড়ে থাকো? আবির বুঝতে পারছে তার বোনের মন ভালো নেই, না হলে কখনো এমন কথা বলতে পারতো না। আবির সোজা গিয়ে নিজের বোনকে জড়িয়ে ধরে বলে, আরে আমার অনু মনু, এত কথা বলতে নাই, চুপ করো মনু পাখি প্লিজ। অনু তার ভাইকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আবির বোনকে কান্না করতে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তবুও কন্ট্রোল করে। আবির অনুকে বলে, কি হয়েছে আমার অনু মনু পাখিটার? এমন করে কখনো তো কান্না করে না আমার বোনটা। অনু কান্না করতে করতে বলে, ভাইয়া, আমার সব কিছুতে বিষাদ মনে হয়, কোনো কিছু ভালো লাগে না। জীবনের সব রঙগুলো মনে হয় হারিয়ে যাচ্ছে, জানি না কেন এমন হচ্ছে আমার। আবির বুঝতে পারছে অনুর মনের মাঝে হয়তো কোনো এলোমেলো ঝড় বইছে, তা না হলে তার বোন কোনোদিন এমন করে কান্নাকাটি করতো না। তারপর আবির অনুকে বলে, জানিস তো তোর জন্য কত চকলেট কিনে রাখছি, এমন করে কান্নাকাটি করলে সেসব চকলেট কে খাবে? আমার কলিজা পাখিটা। অনু চোখ মুছে ঠোঁটে একটা মলিন হাসি নিয়ে বলে, আমি ছাড়া কি তোমার আর কোনো বোন আছে যে সে খাবে? আবির অনুর চোখের পানি মুছিয়ে বলে, যাও আগে ফ্রেশ হয়ে আসো তারপর। অনু চকলেটের লোভে তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে বলে, কই রে ভাইয়া, আমার চকলেট কোথায়? আবির অনুর হাত ধরে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। তারপর অনুর হাতে একটা বড় বক্স চকলেটের ধরিয়ে দেয়। অনু তো চকলেট পেয়ে ভাইকে জড়িয়ে ধরে, তারপর নিজের রুমে চলে যায়। অনু তার খাটের পাশে টেবিলের উপর বক্সটা রেখে নিজের বারান্দাতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে আরিয়ান বাড়িতে এসে দেখে অনু রুমে নেই। তার বুঝতে একটু দেরি হয় না যে অনু বাবার বাড়ি চলে গেছে। আরিয়ান রাতে খাবার খেতে নিচে আসে, তখন ওর বাবা জিজ্ঞেস করে, বৌমা কোথায় গিয়েছে? বাবা, অনু তার বাবার বাড়িতে গেছে। তা সে একা গেছে নাকি? তুমি তাকে রেখে আসতে গিয়েছিলে? অনু একা তার বাবার বাড়িতে গিয়েছে। বাহ, দারুণ! এমন শিক্ষা আমরা তোমাকে দিয়েছি বুঝি? ওকে, তো আমরা কোনো শিক্ষা দিতে পারি নাই। 10 বছর বাইরে থেকে এসে বিয়ে করেছে, সে এসবের কিছুই বুঝে না। তুমি ঠিক বলেছ। একটা মেয়েকে বিয়ে করার পর তাকে বাবার বাড়ি একা যেতে দেয়, তার থেকে বেশি কিছু আশা করাটাই বেকামি। আমার অনেক কাজ ছিল, নিজের কাজ ফেলে রেখে তো আর শ্বশুরবাড়ি গিয়ে পড়ে থাকতে পারি না। ভাইয়া, এটা কেমন ধরনের কথা বলছো? বিয়ে করলে বউর বাবা মাকে নিজের বাবা মার মতো ভাবতে হয়। তুই তো এখনো বিয়েই করিসনি, তাহলে অযথা জ্ঞান দিতে আসবি না। আমি এখানে কারো জ্ঞান নিতে আসিনি, তাই বলে নিজের রুমে চলে যায়। ছেলেকে অন্যের ভরসাতে ছেড়ে দিয়েছি বলে আজ ছেলেটা আমার অমানুষ হয়ে গেছে। এই ভুলের মাসুল কেন ওই নিষ্পাপ মেয়েটাকে দিতে হবে? কি এমন ভুল তার? জানি না নিজেদের ভুলের মাসুল আর কতজনকে দিতে হবে। ভেবেছিলাম মেয়েটা নিজের চাঞ্চলতা দিয়ে সব ঠিক করে দেবে, কিন্তু আজ সে মেয়ে নিজে নীরব হয়ে যাচ্ছে। ভালোই হয়েছে, মেয়েটা বাবার বাড়ি গিয়ে তো একটু শান্তিতে থাকবে। আয়াত মনে মনে বলে, সবকিছু ঠিক করতে হলে আবার 10 বছর আগে ফিরে যেতে হবে, আর না হলে রাজভাইদের ফিরে আসতে হবে। আরিয়ান নিজের রুমে এসে চারদিকে একবার তাকিয়ে দেখে। সকালেও অনু এই রুমে ছিল, কিন্তু আজ এখন সে নেই। এ ঘরের মতো কোনো একদিন সে আমার জীবন থেকেও হারিয়ে যাবে। আর যাই হোক, জোর করে তো ভালোবাসা যায় না। পরের দিন সকালে আরিয়ান তাড়াতাড়ি অফিসে চলে যায়, কারণ সে অনুকে অফিসে দেখতে পারবে সে আশায়। কিন্তু অফিসে এসে আরিয়ানের সে আশার মুখে পানি ঢেলে দেয় অনু। আরিয়ান বারবার অফিসের পিয়নের থেকে খবর নিচ্ছে যে অনু আসছে কিনা, আবার নিজেও বাইরে গিয়ে অনেকবার চেক করে, কিন্তু ফলাফল শূন্য। আরিয়ানের মাঝে কোনো কিছু হারিয়ে ফেলার ভয় প্রচুর পরিমাণে কাজ করছে। না জানি অনুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলি। এদিকে দিশা আরিয়ানের কেবিনে এসে দেখে আরিয়ান কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছে।
স্যার, আপনি কোনো কিছু নিয়ে টেনশন করছেন? আরিয়ান কোনো কথা না বলে সোজা বলে, অনু কি অফিসে এসেছে? স্যার, এই মেয়ে দেখেন কতটা বেয়াদ্দপ, কোনো কথা না বলে অফিসে আসা বন্ধ করে দিয়েছে। শাট আপ, ওকে? কারো সম্পর্কে কোনো কথা বলার কোনো অধিকার তোমার নেই, আর অনু সম্পর্কে তো না। আর এখন আমার সামনে থেকে গেলে খুশি হব। দিশা একটু মন খারাপ করে আরিয়ানের কেবিন থেকে বাইরে চলে যায়। ওইদিকে এত বেলা হয়ে গেছে তাও অনু নিচে আসছে না, তা দেখে আবির তাড়াতাড়ি বোনের রুমে চলে যায়। আবির রুমে গিয়ে দেখে অনু কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আবির বোনের পাশে বসে মাথায় হাত দিয়ে দেখে জ্বরে অনুর পুরা শরীর পুড়ে যাচ্ছে, আর অনুর কোনো সেন্স নেই। আবির দ্রুত তাদের পারিবারিক ডাক্তারকে কল করে, কিন্তু জানতে পারে সে দেশের বাইরে আছে। আবির কিছু ভাবতে পারছে না, তাই দ্রুত বোনকে কোলে করে একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার অনুকে চেক আপ করার পরে বলে, উনি হয়তো অনেক সময় ঠান্ডা পানিতে ভিজেছিলেন, তার জন্যই এমন অবস্থা হয়েছে তার। কিন্তু চিন্তার কিছুই নেই, আমরা একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসবে। তখন সে হাসপাতালে আবিরকে দেখতে পেয়ে আয়াত এগিয়ে আসে। আরে আবির ভাইয়া, আপনি এখানে? কারো কিছু হয়েছে নাকি? অনু একটু অসুস্থ, তাই ওকে এখানে নিয়ে আসছি। আয়াত তাড়াতাড়ি অনুকে দেখতে আসে, তারপর ডাক্তারের থেকে সবটা শুনে আবিরকে বলে, ভাইয়া চিন্তা করবেন না, কিছুদিন রেস্ট করলে ভাবি ঠিক হয়ে যাবে। রেস্ট করবে তাও অনু? আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করব, ভাবির হঠাৎ করে এত ঠান্ডা কিভাবে লাগছে? জানি না, কিন্তু অনুমান করতে পারছি যে কি করে এমন হয়েছে। কিভাবে, কি অনুমান করেছেন? ওর ছোট থেকে বাজে অভ্যাস আছে, কারো উপর রেগে থাকলে বা কোনো কিছু নিয়ে কনফিউশনে থাকলে অনেক সময় পর্যন্ত সে বাথরুমে শাওয়ারের নিচে বসে ভিজবে। কাল যে এমন কিছু করবে জানতাম না। এদের কথার মাঝে অনুর জ্ঞান ফিরে আসে। আবির সোজা অনুর কান ধরে বলে, ফাজিল মেয়ে, কোনোদিন ভালো হবি না। নিজের দেখতো কেমন বেহাল অবস্থা করে রাখছিস তুই। আরে ভাইয়া, বলে পা বাড়িয়ে দেখিয়ে বলে, দেখো, রাতে গোসল করতে গিয়ে পা পিছলে বাথরুমে পড়ে যাই, এর জন্য একটু বেশি দেরি হয়ে গেছে। আয়াত এসে অনুর পা দেখে বলে, ভাবি সমস্যা নেই, হালকা মোচকা লেগেছে, একটু রেস্ট আর মেডিসিন ঠিকমতো খেলে ঠিক হয়ে যাবে। ভাইয়া, ওই বাড়িতে কাউকে প্লিজ কিছু বলবেন না, তাহলে সবাই টেনশন করবে। জি ভাবি, কাউকে কিছু বলবো না। আবির আর অনু তারপর বাড়িতে চলে আসে। আয়াত ভাবে, দেখো ভাইয়া, তুমি যার কেয়ার করো না সে কিন্তু ঠিকই তোমার কেয়ার করে, তাই তোমাকে না জানানোর জন্য একথা বলে যায়। এদিকে অনুকে বাড়িতে এনে তো পুরো খান বাড়ি আবির মাথায় করে রাখছে। অনু অসুস্থ সে খবর তার নানু বাড়ি, খালা, মামা সবাইকে বলে তো সে কি এক কাণ্ড বাঁধিয়ে বসে আছে। অনু আবিরের এসব পাগলামি দেখছে আর ভাবছে, অযথা নিজেকে কষ্ট দিয়েছি আমি, আমার জন্য এত মানুষ কষ্টে আছে, তাদের জন্য হলেও অতীত ভুলে না হয়ে নতুন করে জীবনটা গুছিয়ে নিব। আবির তো অনুর সব পছন্দ মতো খাবার দিয়ে বাড়ি ভরে ফেলেছে, কি যত্ন অনুর। ওইদিকে সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে এসেও আরিয়ানের মাঝে হতাশা কাজ করছে। অনু কেন যে আজ অফিসে আসলো না কে জানে। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছে, এমন সময় আয়াত আরিয়ানকে বলে, আচ্ছা, আজ ভাবি অফিসে এসেছিল ভাইয়া? আসবে না কেন, আসছিল। ও আচ্ছা, তাহলে তো ভালো। তা হঠাৎ তুই এই প্রশ্ন কেন করেছিস? না মানে, ভাবি যেমন ধরনের মেয়ে, তাতে তো মনে হয় না সে বাবার বাড়ি থেকে রেগুলার অফিস করবে। অফিস তো করছে, না করার তো কিছু দেখছি না। কিছু না, তা ভাবি ভালো আছে তো? কেমন বোকাদের মতো কথা বলিস যে তুই? ভালো না থাকলে কি কেউ অফিসে আসে? আয়াত আর কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়। নিজের ফোনটা হাতে নিয়ে সোজা আবিরের নাম্বারে কল দেয়। আরে আয়াত, যে এত রাতে কোনো সমস্যা? না তেমন কিছু না, তা ভাবি এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো। আচ্ছা ভাইয়া, ভাবি কি আজ অফিসে গিয়েছিল? কি যে বলো তুমি, অনু বিছানা থেকে উঠতে পারছে না, ও যাবে অফিসে। ভাবি ভালো কাজ করেছে। আচ্ছা ভাইয়া, ভাবির খেয়াল রাখবেন। বাহ, কি দারুণ! আজকাল আমার ভাই মিথ্যা বলতেও ভয় করে না, আগে তো এমন ছিল না। সময়ের সাথে ভাই অনেক বদলে গেছে, না জানি
তার বদলে যাওয়া নতুন কোনো ঝড় আনে বাড়িতে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আরিয়ান বিরহ বেদনা সহ্য করে নিজের দিনগুলো পার করে দিচ্ছে। আর অনু ভাবছে আরিয়ান আর দিশার জন্য ভালো হবে, তাদের সম্পর্কটা নতুন দিক খুঁজে পাবে। এসবের মাঝে অনু আগের থেকে অনেকটা সুস্থ। এদিকে আরিয়ান রুক্ষ মেজাজি হয়ে গেছে, কারোর সাথে ঠিকভাবে কথা বলে না। আর অনু এতদিনে বুঝতে পারছে সে আরিয়ানকে ভালোবাসে, কিন্তু আরিয়ান তো তাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তার একবার হলেও খবর নিত, তাকে দেখতে আসতো। এত দিন হয়ে গেছে তাকে না নিতে আসে না দেখতে আসে। এর জন্য অনুর পরিবারের মাঝে অনেক কৌতূহল কাজ করছে। অনু তো তাদের পাঁচ সাথে বুঝিয়ে রেখে দিয়েছে যে আরিয়ান ব্যস্ত, তাই তাকে নিতে আসতে পারে না। অনুও মনে মনে পণ করে আছে কেউ তাকে না নিতে আসলে যাবে না, কিন্তু বাবা মা যেভাবে যাওয়ার জন্য চাপ দিচ্ছে তাতে না আবার একলা ফিরে যেতে হয়। অন্যদিকে আরিয়ান নিজের ইগোর কাছে মাথা নত করবে না। অনু যেমন একা বাবার বাড়ি গিয়েছে, তাকে ঠিক সেভাবে একলা আসতে হবে। হঠাৎ একদিন সকালে আরিয়ানদের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। কে চিৎকার চেঁচামেচি করছে তা দেখতে আরিয়ান নিচে চলে আসে। এসে দেখে মৌ এসেছে। আরিয়ান বলে, সাত সকালে এসে এমন ষাঁড়ের মতো চেঁচামেচি করার কি আছে, তা তো বুঝছি না। মৌ তার মামের কাছে গিয়ে বলে, আচ্ছা মাম্মি, আমি যদি বিয়ের পর প্রথমে বরকে রেখে তোমাদের বাড়ি এসে অনেক দিন থাকি, তখন তোমরা আমাকে কি বলবে? কেন এতদিন বাবার বাড়িতে আছো তা জানতে চাইবো। আর বর ছাড়া কেন আসবে? বিয়ের পর বরকে সাথে করে বাবার বাড়ি আসতে হয়, তাহলে সে বাড়ির সবাই অনেক খুশি হয়। মামি, এই কথা তোমার এই গোবর গণেশ ছেলেকে বোঝাও। একে তো বউ বাবার বাড়ি একা গেছে, তার উপর তার সাথে না করে যোগাযোগ, না তাকে আনতে চাই। এবার আরিয়ান বলে, যে একা গেছে সে একা আসতে পারবে, এবারের রাস্তা সে ভালো মতো চেনে, তাই তোকে চিন্তা করতে হবে না। বাহ, কি গর্বের কথা! আমার তো পরাণ জুড়িয়ে গেছে। মামি, তোমার পরাণ জুড়িয়ে যায়নি তোমার বড় ছেলের মুখে এমন কথা শুনে? আমার তো লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। এমন ছেলে আমার, কি কপাল করে এ ছেলেকে পেয়েছি ভাবা যায়? ভাইয়া, ইগো থাকা ভালো, তাই বলে এত বেশি ইগো থাকা ভালো নয়। এখানে ইগোর কি দেখেছিস তুই যে এ কথা বলছিস? ভাইয়া, তোমার প্রতিটা কথার মাঝে বোঝা যাচ্ছে কি পরিমাণ ইগো। জানো তো ভাইয়া, ইগো থাকা ভালো, কিন্তু কোনো সম্পর্কের মাঝে ইগো রাখতে নেই, তাহলে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ইগোর কিছুই নেই, যে একা গেছে সে একাই চলে আসবে। বিয়ের পর ভাবিকে তোমার সাথে করে বাবার বাড়ি নিয়ে যাবার কথা ছিল, কিন্তু তুমি আমার মায়ের কথা শুনে সে কাজটা করো নাই। তারপর ভাবির বাবার বাড়ি থেকে একা গিয়েছে। তোমার উচিত ছিল তাকে বাবার বাড়ি থেকে সাথে করে নিয়ে আসা, কিন্তু তুমি সে কাজ না করে উল্টে তাকে দোষ দিচ্ছ। আরিয়ান চুপ করে শুনছে। জানো তো ভাইয়া, সেখানে কিন্তু ভাবি হয়তো তোমার অপেক্ষায় আছে যে তুমি তাকে সাথে করে আনতে যাবে, কিন্তু আফসোস তার সে আশায় তুমি জল ঢেলে দিচ্ছ। তারপর ভাবি কেমন আছে একবারও তার খবরও তুমি রাখো নাই। বাবার বাড়িতে যখন আছে, ভালো ছাড়া খারাপ কেন থাকতে যাবে? ভাইয়া, তোমার মাঝে এত ইগো আগে জানতাম না, এখন দেখছি। ভাবি যে অসুস্থ ছিল সে খবর তুমি রাখো, সে খবর তোমার জানার তো কোনো প্রয়োজনই নেই না? আরিয়ান অনু অসুস্থ সে কথা শুনে একটু কষ্ট পায়। আহারে, এখন কি করব আমি মনে মনে। বৌমা অসুস্থতা সে খবর পর্যন্ত আমার ছেলে জানে না। বাহ, কি দারুণ কথা। আচ্ছা, মেয়েটা তোর কোনো পাকা ধানে মই দিয়েছে যে বিয়ে করে এভাবে কষ্ট দিচ্ছিস তাকে? আরিয়ান আজ মাথা নিচু করে দাঁড়িয়েছে। বাবা, তোমার মনে আছে সেদিন ভাবি যাওয়ার পর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ভাবি কি অফিসে এসেছে? ভাই তো সেদিন ডাহা মিথ্যা কথা বলে দিয়েছে। হ্যাঁ, তোর ভাবি তো অফিসে প্রতিদিন আসে। সেদিন যদি ভাইয়া মিথ্যাটা না বলতো তাহলে হয়তো সেদিন জানতে পারতো যে ভাবি অসুস্থ। কিন্তু ওই যে মৌ বলল, ভাইয়ের প্রচুর পরিমাণে ইগো, যা একটা সম্পর্ক ভাঙার জন্য যথেষ্ট। এবার আরিয়ান আয়াতকে বলে, তাহলে তুই কেন আমাকে বলিসনি যে তোর ভাবি অসুস্থ? ভাবি আমাকে বলতে নিষেধ করেছিল, তাই বলিনি। আর তাছাড়া তোর বউ, তোর তো জানা উচিত ছিল যে সে কেমন আছে, কি করছে। এটা তো আমার তোকে বলা কর্তব্য না?
তাই বলে অসুস্থ হওয়ার খবরটা আমাকে বলবি না? উফ, সেদিন তোমার বলা মিথ্যে কথার জন্য আমি আমার কাছে থাকা তথ্য বলি নাই। আরিয়ান আর কিছু বলে নাই। কি বা সে বলবে, তার কোনো মুখ নেই। আমি কিছু জানি না। তুই বৌমাকে আজ বাড়িতে সাথে করে আনবি, তা না হলে আর এই বাড়িতে তোর আসতে হবে না। বাবা, এমন কথা বলো না। তুমি তো বৌমার বাড়িতে আমাদের সম্মান নষ্ট করে দিয়েছ, তারপর কোন মুখে বাবা ডাকতে আসো আমাকে? যাও, নিজের ভুল সংশোধ করো, আগে তারপর বলতে আসবে। আরিয়ান সোজা নিজের রুমে গিয়ে রেডি হয়ে অফিসে চলে যায়। অফিসে সারাদিন অনুর কথা চিন্তা করে কেটে যায়। বিকালে তাড়াতাড়ি কাজ শেষ করে এক বুক সাহস নিয়ে আরিয়ান চৌধুরী তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শ্বশুর বাড়ি তো খালি হাতে যাওয়া যায় না, তাই সবার জন্য গিফট আর ফল মিষ্টিও কিনেছে। এদিকে অনুদের বাড়িতে আরিয়ানকে দেখে তো আবিরের মা বাবা দুজনে সেই খুশি, জামাই আসছে তাদের। আরিয়ানের হাত থেকে সবকিছু অনুর বাবা রহিমার হাতে দেয় ভেতরে রাখার জন্য। অনুর মা রহিমাকে বলে, এটা আমাদের অনুর বর। মার্শাল্লাহ, আমাগো অনু আম্মাজানের বরটা তো সেই সুন্দর গো। আবির আরিয়ানকে সাথে করে এনে ড্রয়িং রুমে বসে। তারপর অনুর মা কি করবে, কি খাওয়াবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে যায় রান্নাঘরে। আরিয়ান, আবির আর শ্বশুর তিনজন বসে গল্প করছে। আরিয়ান অনেক সময় ধরে খেয়াল করছে অনুকে দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি? আবির বুঝতে পারছে আরিয়ান অনুকে খুঁজছে, তাই সে বলে অনু একটু বাইরে গেছে, আসতে রাত হবে। আরিয়ান তো শুনে বলে, তাহলে আজ আমি আসি, কাল এসে অনুকে সাথে করে নিয়ে যাব। জামাই, কি কথা বলো যে তুমি? আজ তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে। আবিরও তার বাবার কথার সাথে তাল মিলিয়ে বলে, আসছো যখন আজ থেকে যেতে হবে। আরিয়ান আর তাদের না করতে পারে না। আবির আরিয়ানকে নিজের সাথে ওর রুমে নিয়ে গিয়ে কিছু ড্রেস দেয়, তারপরে আরিয়ান ফ্রেশ হয়ে নিচে আসে। রাতে তো আবিরের মা জোর করে আরিয়ানকে বেশি বেশি খাবার খাওয়ায়, জামাই বলে কথা। আরিয়ানের তো অবস্থা খারাপ, জামাই আদর এত বারবার খেতে নাই, পেটে সমস্যা হবে মনে মনে বলে। তারপর আবির আরিয়ানকে বলে, তুমি এখন অনুর ঘরে বিশ্রাম করো, এই তো অনু রাস্তায় চলে আসবে। আসলে ও বান্ধবীর বাড়িতে গেলে আমাদের কথা ভুলে যায়। আরিয়ান অনুর বিছানাতে শুয়ে শুয়ে ভাবছে, আল্লাহ, ওই জল হস্তি নিয়ে এসে যদি আমাকে তার রুমে দেখে তাহলে আমার কি অবস্থা করবে তা কল্পনাতীত। এখন খুব টেনশন হচ্ছে, এখানে থেকে বিপদে পড়ে গেছি। আল্লাহ বাঁচাও আমাকে। অনু বাড়িতে আসার পর আরিয়ানের কি হাল হবে তা আপনারা ভাবতে থাকেন, আমি এসবের মাঝে একদম নাই। রাতে হয়তো আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে, শিওর না কিন্তু। অনু বাড়িতে এসে দেখে আজ পুরো বাড়ি কেমন জানি নীরবতা পালন করছে। রহিমা খালা দরজা খুলে দিয়েছে, সেও কিছু বলছে না, শুধু মিট মিট করে হাসছে। কি গো খালা, এত হাসির কারণ, রহস্য কি? কিছু না আম্মা যান, আপনি রুমে যান, আমি ঘুমিয়ে গেলাম। আমি আমার রুমে যাব তো এত মাইকিং না করে বললেও তো চলবে। তাই বলে সে হনহন করে নিচের রুমে চলে যায়। রুমের লাইট জ্বালিয়ে অনু সোজা ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানার দিকে যাবার সময় দেখে আরিয়ান। অনু তো অবাক। আরিয়ান অনুকে দেখে হাই বউ বলে। অনু চমকে ওঠে, নিজের চোখ দুটো ভালো করে কষলে আবার তাকিয়ে দেখে না, এখনো বিছানাতে আছে আরিয়ান। এবার অনু নিজের হাতে জোরে চিমটি কাটে, উহ করে ওঠে। এবার বলে, চিমটি তো জোরে দিয়েছি নিজেকে, তাহলে এখনো খচ্চরটা চোখের সামনে থেকে যাচ্ছে না কেন? আজব কোয়ালিটি মেয়ে তো তুমি। দেখতে পাচ্ছ না তোমার সামনে তোমার বিছানাতে আমি তোমার একমাত্র বর বসে আছি? শালা খচ্চর বর সত্যি আসবে না? প্রতিদিন জায়গা স্বপ্ন হয়ে এসে আমাকে কষ্ট দেওয়া, তাই না? দেখাচ্ছি আজ মজা তোমাকে, শয়তান বর, থামো। তাই বলে অনু আরিয়ানের কাছে গিয়ে ওর হাত নিয়ে তাতে জোরে কামড় দিয়ে ধরে, মোমো রাখে। আরিয়ান জোরে চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার দেওয়া দেখে অনু মুখ থেকে হাত সরিয়ে দেয়। ও, তাহলে সত্যি আপনি আসছেন? আরিয়ান নিজের হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত বাহির করে দিয়েছে রাক্ষসী মেয়ে। আরিয়ান হাত ধরে বলে, রাক্ষসী মেয়ে? আমি আসছি বলে এভাবে কামড় দিয়ে দেখতে হবে? কি করব বলেন, প্রতিদিন তো এমন কতবার আপনাকে দেখি, তাই না? তাই আজ একটু কনফার্ম হতে কামড় দিয়েছি। আর দেখুন, আপনার কপালটা কি খারাপ, আজকে আপনাকে আসতে হলো। তারপর অনু আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, জানেন আমি আপনাকে কত মিস করেছি। আপনি একবারও আমাকে নিতে আসলেন না, আমার কথাও বলেন না। আমি একা আসছি বলে কি একাই যেতে হবে?
আপনি এত খারাপ কেন? আমার ভালোবাসা বোঝেন না কেন? তুমি আমাকে ভালোবাসো, এটা আমি ঠিক শুনেছি? অনু এবার জিভে কামড় দেয়, তারপর মনে মনে বলে, মুখ ফুসকে না হয় মনের কথা মুখে বলে দিয়েছি, তাতে কি হয়েছে? আমাকে এতদিন দূরে রাখার মজা আজ হাড়ে হাড়ে বোঝাবো, শয়তান বর কোথাকার। অনু আরিয়ানের কথার কোনো উত্তর না দিয়ে ওর ঠোঁটে একটা চুমু দিয়ে সোজা গলা চেপে ধরে বলে, এতদিন পর আমাদের বাড়িতে কি মনে করে আসছেন শুনি? আসছেন ভালো কথা, আমার রুমে আসছেন কোন সাহসে? ইগো শুধু আপনার আছে, আমার নাই কি? শালা খচ্চর, রামছাগল, বজ্জাত বস, ঘোড়ার ডিম, উগান্ডার বান্দর, কচ্ছপের দাদা, মন তো চাইছে রাম ধরে দিতে, খালি বর দেখে বেশি কিছু বলছি না। আরিয়ান বেচারা এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। একবার জড়িয়ে ধরে কান্না, তারপর ঠোঁটে চুমা, এখন গলা টিপে মারতে চাইছে। আরিয়ান অনুর দু হাত ধরে বহু কষ্টে নিজেকে ছাড়িয়ে শোয়া থেকে উঠে বসে কাশতে শুরু করে। আরিয়ানকে কাশতে দেখে অনু পাশে থেকে পানির বোতল হাতে ধরিয়ে দেয়। আরিয়ান বোতলে পানি খেয়ে অনুর দিকে তাকায়। অনু আরিয়ানকে দেখে চমকে ওঠে। আল্লাহর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, চোখ দুটো দিয়ে মনে হয় রক্ত বাহির হবে, গলায় দাগ হয়ে গেছে, কি করবে ভেবে পায় না। আরিয়ান এবার নিজের হাত ধরে বসে আছে, এমন জোরে কামড় দিয়েছে যে রক্ত প্রচুর বাহির হচ্ছে। অনু আরিয়ানের হাতে রক্ত দেখে তাড়াতাড়ি মেডিসিনের বক্স এনে হাতে ব্যান্ডেজ করে দেয়। আরিয়ান বসে ভাবে, যাকে আমরা ভালোবাসি তার একটু কষ্ট সহ্য করতে পারি না, তার জন্য নিজের ইগো ছেড়ে দিতে রাজি। আরিয়ানের হাতে ব্যথা করছে, আবার অনুর চেহারা দেখে মায়া কাজ করছে, কি করবে কি বলবে বুঝতেছে না। অনু এবার নিজের কান ধরে কান্না করে বলে, সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। অন্যায় যখন করেছো তো শাস্তি তো পেতেই হবে। অনু শাস্তি পাবার কথা শুনে আবার রেগে যায়, বলে, ফাজিল পোলা আমার রুমে এসে আমাকে শাস্তি দিতে চায়, শখ কত মগের মূল্য, তাই না? তুমি ভুল করেছো, আমি আমার বউয়ের ঘরে আছি, কোনো মগের মূল্য কেনা। অনু খাট থেকে নেমে আরিয়ানের হাত ধরে বারান্দায় এনে বলে, আমার বাবার বাড়ি, আমার ঘর, আপনার কোনো শাসন চলবে না। আমাদের বাড়িতে আসছেন ভালো কথা, এখন সারা রাত বারান্দাতে থাকবেন। বলে যেতে লাগে। তখন আরিয়ান অনুর হাত ধরে বলে, তোমাকে এতদিন ইগনোর করার জন্য সারা রাত বারান্দাতে থাকতে রাজি, কিন্তু কাল সকালে তোমাকে আমার সাথে বাড়িতে যেতে হবে। যদি না যাই আপনার সাথে, তাহলে কি করবেন? আমি যে কি করতে পারি আর না পারি তুমি ভালো করেই জানো। তারপরও এতদিনের এসবের জন্য সরি, আমাকে মাফ করে দাও প্লিজ, এবং আমার সাথে ফিরে চলো, আমাদের সম্পর্কটাকে আমরা নতুনভাবে শুরু করি। অনু আরিয়ানের হাত ছাড়িয়ে বলে, আমার ভাবার জন্য সময় লাগবে। সারা রাত আছে তোমার, সকালে তোমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো আমি। অনু আর কিছু না বলে সোজা বারান্দার দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে ভাবতে থাকে, আমি তো তাকে ভালোবাসি, তাহলে তো আমাদের সম্পর্কে নতুনভাবে শুরু করার জন্য একটা সুযোগ দিতেই পারি। নিজের ভালোবাসাকে এভাবে ঠকাতে পারবো না। তাছাড়া বিয়ের পর সম্পর্কের ভালোবাসা মায়া তৈরি হবে, এটা আল্লাহ প্রদত্ত, তা আমি কিভাবে অস্বীকার করব? পরের দিন সকালবেলা অনু একটা নীল শাড়ি পরে হাতে কাচের চুড়ি পরে রেডি হয়ে বারান্দার দরজা খুলে দেয়। আরিয়ান অনুকে এমন সাজে দেখে একদম হাঁ হয়ে যায়। এভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন, ওই বাড়িতে যেতে হবে। বলে অনু চলে যেতে লাগে। তখন আরিয়ান অনুর হাত ধরে এক টান দিয়ে নিজের শরীরের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে বলে, রাতের কিছু ভুলি নাই, আমিও শোধ নিতে জানি। আমি তো কামড় দিয়েছি, তাই বলে আপনিও আমাকে কামড় দেবেন? এটা ঠিক না। আরিয়ান কিছু না বলে আস্তে আস্তে ওর মুখটা অনুর মুখের কাছে এগিয়ে নিয়ে যাচ্ছে। আরিয়ানের এমন কাণ্ড দেখে অনু তার চোখ মুখ খিসে বন্ধ করে রাখে। আরিয়ানের নিঃশ্বাস প্রশ্বাস অনুর মুখের উপর পড়ছে, তাতে অনুর পুরো শরীর কেঁপে উঠছিল। আরিয়ান তার ভালোবাসার প্রথম পরশ অনুর কপালে এঁকে দেয়, তারপর অনুর কানের কাছে মুখ নিয়ে বলে, নেক্সট টাইম এমন রূপে সামনে এসো না বউ, তাহলে নিজেকে হারিয়ে ফেলতে পারি তোমার মাঝে। বলে অনুকে ছেড়ে দিয়ে সোজা বাথরুমে চলে যায়। অনু অবাক হয়ে ভাবছে, কি বলে গেল উনি, এসব কিছু তো বুঝলাম না। তারপর অনু নিচে গিয়ে নাস্তার টেবিলে বসে আরিয়ানের জন্য অপেক্ষা করছে। আরিয়ান একটু পরে একদম রেডি হয়ে নিচে চলে আসে। তা দেখে অনুর বাবা বলে, কি জামাই, অনু আর তুমি একদম রেডি যে, ব্যাপার কি? আসলে বাবা, আমরা এক্ষুনি নাস্তা করে বাড়িতে চলে যাব। আরিয়ানের মুখে বাবা ডাক শুনে অনু বিষম খায়। আরিয়ান তাড়াতাড়ি অনুকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। সে কি বাবা, আজ তোমরা চলে যাবে? তা কি করে হয় বলো তো?
মা, চিন্তা করবেন না, আবার সময় পেলে আমি আর অনু চলে আসবো। তারপর নাস্তা করতে গিয়ে আরিয়ানের হাতে ব্যান্ডেজ দেখে বাবা বলে, বাবাজি, তোমার হাতে ব্যান্ডেজ হাট কাটছে কি করে? আরিয়ান অনুর দিকে তাকিয়ে বলে, রাতে পানি খেতে গিয়ে গ্লাস ভেঙে কেটে গেছে। অনু মনে মনে বলে, আল্লাহ বাঁচালো। আমি তো অনুমায়ের ঘরে কোনো কাচের গ্লাস ভাঙা পাইনি। অনু এবার রেগে বলে, আমার ঘরের জিনিস তুমি কেমন করে পাবে? এত বছর তো আমি সবে কিছু দেখি জানি তাই। বাকিদের বুঝতে সময় লাগে না যে এই কাজটা অনু করেছে। তারপর সবার থেকে অনু আরিয়ান বিদায় নিয়ে চলে আসে। এবারই অনুকে দেখে তো সবাই খুশি, শুধু ফুপু আম্মা ছাড়া। অনু কি ফুপুর কেয়ার করে যে মন খারাপ করবে? এবারই এসে অনুকে সবাই খুব যত্ন করছে। বেচারির কি বেহাল অবস্থা।